সুযোগ থাকবে, সেটা কিভাবে কি আমি আজকের ক্লাস শেষ হওয়ার পর জানিয়ে দেবো। যেহেতু সময় হয়ে গেছে, স্যার জয়েন করে গেছেন, তো আমরা একটু এক্সট্রা সময় নেব না। প্লিজ এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো যে এটাকে সিরিয়াসলি নেবে। যদি মনে হচ্ছে না এখানে কোনো অন্য কোনো ব্যাপার রয়েছে, তুমি চলে যাও, বেরিয়ে যাও। আমি একদম স্পষ্ট রেকর্ড অবস্থায় বলছি যে তুমি বেরিয়ে যাও, থাকার দরকার নেই। কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি নেবে। আমরা এখানে কেউ পুতুল পুতুল খেলতে বসিনি। প্রত্যেকের সময়ের দাম আছে, আর প্রত্যেকের প্রত্যেকটা অংশের যা যা বুঝতে পারছো সবকিছু দাম আছে। তাই এই জায়গাটাকে প্লিজ ছেলে খেলা মনে করবে না। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন না, আনমিউট করতে পারবেন। প্রত্যেকে গুড ইভিনিং। তো আজকে আমরা প্রথমে ইতিহাসের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো সিলেবাস নিয়ে আলোচনা করার আগে একটু বলে রাখি যে আমাদের অ্যাকচুয়ালি আজকে এই ক্লাসটা কোন কোন এক্সামের জন্য। তো এটা হচ্ছে ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপিএসসি যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করে, যেমন হচ্ছে মোটর ভেহিকল ইন্সপেক্টর, সেটা হতে পারে ফুড এসআই, ক্লার্কশিপ, এছাড়া হচ্ছে মিসলেনিয়াস। মানে ডাব্লিউবিপিএসসি যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করে সেই সমস্ত এক্সামকে টার্গেট করে কিন্তু মূলত ক্লাসটা। ওকে, তো প্রথমে আমরা দেখো সিলেবাস যদি ওয়েটেজটা বলি যে আমাদের ডাব্লিউবিসিএস এ, আর দেখো ডাব্লিউবিসিএস কে বলা হয় কিন্তু মাদার এক্সাম। সবাই তোমরা জানো যে ডাব্লিউবিসিএস কে বলা হয় মাদার এক্সাম, কারণ এই এক্সামকে টার্গেট করে প্রিপারেশন করলে ডাব্লিউবিপিএসসি যা যা এক্সাম কন্ডাক্ট করে সেগুলো সমস্ত কিছু কভার হয়ে যায়, এবং পিএসসি সমস্ত পরীক্ষা থেকে ইতিহাসে একটা আলাদা ওয়েটেজ থাকে। এবার যদি বলি ডাব্লিউবিসিএস এর কথা, ডাব্লিউবিসিএস এ ইতিহাসে প্রিলিমসে ইন্ডিয়ান হিস্ট্রি থাকে হচ্ছে 25 মার্কস, এবং এটা হচ্ছে আইএনএম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেটা থাকে 25 মার্কস, টোটাল 50 মার্কস। বুঝতে পারছো যে কোনো এক্সামে 50 মার্কস পাওয়ার তো একটা দারুণ ব্যাপার, আর খুব কঠিন কোশ্চেন হয় না। 50-এ কিন্তু 50ই পাওয়া যায়। তোমরা বিগত বছরের কোশ্চেন দেখে নেবে, 50-তে 50 পাওয়া যায়, এমন কোনো টাফ কোশ্চেন থাকে না। এবার যদি বলি মেন্স এর কথা বলি, মেন্স হচ্ছে 100 মার্কস, একই ইন্ডিয়ান হিস্ট্রি এবং হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকে, কোনো বাইরের ইতিহাস থাকে না, সুতরাং কিন্তু এখানে ভালো স্কোর করা যায়। ওকে, সুতরাং এটা একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই এই ইতিহাস যদি একবার এই সিলেবাসটা কমপ্লিট করা যায়, তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে। ওকে, তো চলো আলোচনা করি আজকে সিলেবাস আগে কোন কোন চ্যাপ্টার থাকে তোমাদের এক্সামে। দেখো প্রথমে আমরা আলোচনা করবো প্রাচীন ভারত। আর একটু বলে রাখি যে তোমরা যে 8 ব্যাচে যখন অ্যাডমিশন নেবে, ক্লাসের নোটস কিভাবে পাবে? দেখো ক্লাসের নোটস কিন্তু দুটো ভাষাতেই পাবে, ইংরেজি এবং বাংলা। কারণ তোমরা মেইনসে ইংরেজি জানো, মেইনসে ইংরেজিতে কোশ্চেন থাকে, সুতরাং বাংলা ইংরেজি দুটো ভাষাতে কিন্তু ক্লাসে নোটস পাবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করবো প্রাচীন ভারত। প্রাচীন ভারতের প্রথম চ্যাপ্টার হচ্ছে ভারতের ইতিহাসের উপাদান। এবারে এই চ্যাপ্টারটার কি গুরুত্ব একটু ভালো করে শুনে নাও। তো এই যে চ্যাপ্টার রয়েছে, এই সম্পূর্ণ প্রাচীন ভারতের ইতিহাস সম্বন্ধে যে তথ্যগুলো পাওয়া যায়, তার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে হবে। এবং এই চ্যাপ্টারের মধ্যে সমস্ত চ্যাপ্টারই লুকিয়ে আছে। কিরকম? ধরো আমি পড়তে যাব মৌর্য যুগ, তো আমাকে মৌর্য যুগ সম্বন্ধে কিভাবে জানবো? এই যে মৌর্য যুগ সম্বন্ধে, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক সম্বন্ধে জানবো, এই জানার আমাদের সোর্স কি? তার জন্য কিন্তু ভারতের ইতিহাসের উপাদানটা পড়তে হবে। উপাদান মানে কি? যেখানে আমরা দেখবো হচ্ছে লিখিত উপাদান, মানে কি কি লিখিত উপাদান পাওয়া যায়, যেমন হতে পারে কৌটিল্যের অর্থশাস্ত্র, হতে পারে কলহনের রাজতরঙ্গিনী, হতে পারে এছাড়া হতে পারে হচ্ছে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, এই সমস্ত গ্রন্থ আছে। আর আর হচ্ছে শিলালিপি। শিলালিপিতে কিন্তু আমরা অনেক তথ্য পাওয়া যায়, এবং শিলালিপিকে সব থেকে নির্ভরযোগ্য উপাদান মনে করা হয়। কারণ দেখা গেছে যে যে লিখিত ইতিহাসটা মাঝে মাঝেই নষ্ট হয়ে গেছে, সেটা হতে পারে সময়ের নিরিখে, হতেই পারে যেখানে লেখা আছে লেখাটা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন কারণে লেখাগুলো নষ্ট হয়ে যায়। তো যখন শিলালিপিটা মেনলি কোথায় লেখা হতো, দেখা যায় যে কোনো দেওয়ালের গায়ে বা পাথরের উপরে, এই সমস্ত জায়গায় লেখা হতো, যার ফলে কিন্তু
খুব একটা নষ্ট হয়নি বা নষ্ট হওয়ার চান্স নেই কিন্তু সেখানে। যেমন কি কি লিপি হতে পারে, যেমন হতে পারে অশোকের শিলালিপি, এবং অশোক হচ্ছে প্রথম রাজা যিনি কিন্তু শিলালিপির মাধ্যমে বা লিপির সাহায্যে জনগণের সাথে পাবলিকের সাথে কন্ট্যাক্ট করবে। এছাড়া বলতে পারি হর্ষবর্ধনের যেমন বাঁশখিরা তাম্র শাসক, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি, চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির লেখা আইহোল প্রশস্তি বলা হয় যেগুলোকে। তো এই সমস্ত থেকে কিন্তু আমরা জানতে পারি, কি জানতে পারি আমরা, তৎকালীন সময় রাজা এবং রাজার কাজ বা রাজা কি কি কেমন কাজ করতেন, কিভাবে রাজ্য শাসন করতেন, তার রাজত্ব, সমস্ত বিষয় কিন্তু জানতে পারি এই শিলালিপি থেকে। এছাড়া আর একটা রয়েছে কয়েন বা যেটাকে মুদ্রা বলা হয়, সেটা কি? তো ব্যাপারটা হচ্ছে কিছু কিছু যুগের ইতিহাস আছে যেগুলো মুদ্রা ছাড়া জানা প্রায় অসম্ভব। যেমন যেমন হচ্ছে কুষাণ, যেমন হচ্ছে কুষাণ। এই কুষাণদের ইতিহাস রচনা করার জন্য বলা হয় যে ব্যাকবোন বলা হয়, মেরুদণ্ড বলা হয়। কারণ এমন অনেক কুষাণ রাজার নাম আছে যাদের এই মুদ্রা ছাড়া তাদের নামই জানা যায় না, মানে এই মুদ্রার উপরে তাদের রাজার নাম লেখা থাকতো। ওকে, কুষাণ মানে কিন্তু শুধুমাত্র কনিষ্ক বা ওই ভীম কোচটিসেস না, আরো অনেক রাজা আছে, তাদের কথা কিন্তু আমরা জানতে পারি মেনলি এই ইসে থেকে, কি বলে, কয়েন থেকে। এছাড়া শক, শকরা কিন্তু ভারতবর্ষে বহুদিন রাজত্ব করেছে। এমনকি বলা হয় যে শকরা পরবর্তীকালে ভারতীয় মানে ভারতের সঙ্গে মিশে গিয়ে তারা কিন্তু পরবর্তীকালে যে রাজপুত জাতির যে উত্থান হয়, তো মনে করা হয় যে শকরাই ভারতের জাতির সঙ্গে মিলে যায়, পরবর্তীকালে তাদের থেকে কিন্তু রাজপুতের উত্থান হয়। এটা হচ্ছে একটা বিতর্কিত বিষয়। তো এই যে শকদের সম্বন্ধে জানার জন্য কিন্তু একটা অন্যতম সোর্স কিন্তু এই কয়েন। সুতরাং বুঝতে পারছো ভারতের ইতিহাসে উপাদানের কি গুরুত্ব। এছাড়া আরেকটা গুরুত্ব হচ্ছে স্থাপত্য ভাস্কর্য। যেমন কিছু কিছু সময় যেখানে কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, যখন কোনো শিলালিপি পাওয়া যায় না, বা যখন কোনো মুদ্রাও পাওয়া যায় না, যেমন সিন্ধু সভ্যতা। তো আমাদের সিন্ধু সভ্যতা সম্বন্ধে জানার আমাদের একমাত্র সোর্সই হচ্ছে এই স্থাপত্য ভাস্কর্য। কিরকম? দেখো, সিন্ধু সভ্যতার সময় তো কোনো কয়েন মুদ্রা ছিল না, কোনো লিখিত উপাদানও ছিল না, কিন্তু শিলালিপি ছিল। মানে তারা কিন্তু পাথরের গায়ে নিজেদের চিন্তা ভাবনা বা নিজেদের যে ভাবনা সেগুলো কিন্তু তারা ব্যক্ত করে গেছেন। কিন্তু সমস্যাটা হলো সিন্ধু লিপি আজ পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, যেটা কি লেখা আছে আসলে। এটা বোঝা গেছে লিপিটা ডান দিক থেকে লেখা হতো, বাঁ দিকে যেত, আবার বাঁ দিক থেকে আবার ডান দিকে, এইভাবে চলতো। বাট লেখাটা কি লেখা আছে এটা আজ পর্যন্ত কোনো আর্কিওলজিস্ট বা কোনো ভাষাবিদ তারা কিন্তু উদ্ধার করতে পারেনি লেখাটা কি আছে। ওকে, সুতরাং স্থাপত্য ভাস্কর্য আমাদের জানতে হবে ভারতের ইতিহাসের উপাদান সম্বন্ধে জানার জন্য। ঠিক আছে, তাহলে এই সমস্ত বিষয়গুলো জানবো আমরা এই ভারতের ইতিহাসের উপাদান থেকে। তোমরা সুন্দর করে একদম প্রত্যেকটা একদম পরপর যেভাবে বললাম, প্রথম সাহিত্য, এইভাবে নোটস পেয়ে যাবে, বাংলা ইংরেজি দুটো ভাষায় নোটস পেয়ে যাবে। নেক্সট হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ বা যেটাকে প্রি হিস্ট্রি বলা হয়। দেখো, ইতিহাসের সূচনা মানে কিন্তু শুধুমাত্র সিন্ধু সভ্যতা না। যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেন থাকে যে ভারতের প্রাচীন সভ্যতা কোনটি, অ্যান্সার হবে হচ্ছে ভারতের প্রাচীন সভ্যতা কিন্তু সিন্ধু সভ্যতা নয়। ভারতের প্রাচীন সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। ওকে, এবার মেহেরগড়ের আগেও কিন্তু ছিল, মানুষের সন্ধান পাওয়া গেছে, বাট সেখানে কিন্তু কোনো সভ্যতা স্থাপন করতে পারেনি। যেমন প্রি হিস্টোরিকে আমরা মেনলি তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, বাংলায় প্রাচীন বস্তুর যুগ; মেসোলিথিক এজ, বাংলায় হচ্ছে মধ্যবস্তুর যুগ; নিওলিথিক এজ, বাংলায় নবপ্রস্তর যুগ, বা তারপরে আছে ক্যালকোলিথিক বা চ্যালকোলিথিক বলা হয়, বাংলায় তাম্রপ্রস্তর যুগ। এরপরে শুরু হয়ে যাচ্ছে ব্রোঞ্জ যুগ, এবং ব্রোঞ্জ যুগেই হরপ্পা সভ্যতা বিকাশ লাভ করেছিল। তো এই যে যুগগুলো বললাম, এই সময় প্রাচীন বস্তু, মধ্যবস্তু, এই সময় কিন্তু মানুষ সঠিকভাবে সবকিছু শিখতে পারেনি। কিভাবে খাদ্য তৈরি করতে হয়, কিভাবে কৃষিকাজ করতে হয়, কিভাবে গাছ বুনতে হয়, কিভাবে চারা গাছ বুনতে হয়, এগুলো কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে শেখে। তারপরে কিভাবে আগুন ধরাতে হয়, কিভাবে স্থায়ীভাবে বসবাস করতে হয়, কিভাবে বাড়ি বানাতে হয়, এই যে ব্যাপারগুলো কিন্তু মানুষ হঠাৎ করে শিখতে পারেনি। একটা সময় বহুদিন ধরে আস্তে আস্তে কিন্তু মানুষ কি হয় শেখে। ওকে, এবং মানুষের জীবনের সব থেকে লংগেস্ট পিরিয়ড এবং সব থেকে কষ্টকর সময় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। কারণ কি? কারণ এই সময় মানুষ কিছুই জানতো না, শুধুমাত্র তারা গুহায় বসবাস করতো, তারা হচ্ছে যাযাবরের মতো জীবনযাপন করতো, খুব কষ্ট করে পশুর হাত থেকে রক্ষা পেয়ে তারা জীবনযাপন করতো। পরবর্তীতে কিন্তু মানুষ আস্তে আস্তে শেখে, এবং নব্যপ্রস্তর যুগে যেটাকে ইংরেজিতে বলা হয় নিওলিথিক এজে
তারা কিন্তু প্রথমবার বসতি স্থাপন করে এবং তারা হচ্ছে সঠিকভাবে জীবনযাপন করতে পারে। ওকে, এবং নিওলিথিক যুগে কিন্তু মেহেরগড়ের উত্থান হয়। মেহেরগড়টা কোথায় রয়েছে? মেহেরগড় রয়েছে হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তানে। ওকে, তো এরপরে শুরু হয় সিন্ধু সভ্যতার সময়কাল। সিন্ধু সভ্যতা অনেকটা প্রিয়, এবং এই যে সিন্ধু সভ্যতাকে আমরা বলি যে একটা সিভিলাইজ, একটা হচ্ছে মানে একটা মডার্ন সিভিলাইজ বলতে পারি, একটা উন্নত সভ্যতা, একটা ডেভেলপ সিটি বলতে পারি সিন্ধু সভ্যতার। হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, চানোদারো, এই সমস্ত জায়গা। এখান তো একবারে ডেভেলপ হয়নি। তো বলা হয় যে এই যে নবপ্রস্তর যুগের যে মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতায় কিন্তু পরবর্তীকালে সিন্ধু সভ্যতা পরিণত। বিভিন্ন বিষয় আছে, এই সমস্ত আমরা জানবো, এগুলো আমরা ক্লাসে পড়ে নেবো। ঠিক আছে, চলো নেক্সট বৈদিক সভ্যতা। হরপ্পার পরই বৈদিক সভ্যতার সূচনা হয়। 1500 সাল থেকে প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত দুটি ভাগে ভাগ করা যায় বৈদিক সভ্যতাকে। একটা বলা হয় ঋগ বৈদিক যুগ, আর একটাকে বলা হয় হচ্ছে পরবর্তী বৈদিক। দুটো ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি হচ্ছে এই টোটাল বৈদিক সভ্যতাকে। ওকে, প্রথমটা হচ্ছে 1500 থেকে 1000, তারপরে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে বৈদিক সভ্যতা বিকাশ লাভ করে। নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। তারপরে বহুদিন ধরে এই ব্রাহ্মণ ধর্ম চলছিল। হঠাৎ করে বৌদ্ধ ধর্মে কেন উত্থান হলো? দেখো, হঠাৎ করে হয়নি। ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন ধরে মানুষের মনে কিন্তু ক্ষোভ দানা বাঁধে। এই ক্ষোভ দানা বাঁধতে বাঁধতে আস্তে আস্তে কিন্তু মানুষ ব্রাহ্মণদের কুসংস্কার, ব্রাহ্মণদের বর্ণভেদ, ব্রাহ্মণদের যে একাধিপত্য, এটা কিন্তু মানুষ মেনে নিতে পারেনি। তারপরে একসময় মানুষ অন্যান্য ধর্মের প্রতি ঝুঁকতে শুরু করে, এবং তার ফলে বৌদ্ধ, জৈন ধর্ম সহ ভারতবর্ষে প্রায় 63টি, ভালো করে শুনবে, 63 ধর্মের উত্থান ঘটে প্রায়। আবার কোনো যেমন জৈন গ্রন্থে বলা আছে 63টিরও বেশি ঘটে। তো এই যে এতগুলো ধর্মের উত্থান ঘটে, তার মধ্যে সব থেকে পপুলারিটি পায় বৌদ্ধ, জৈন ধর্ম। এগুলো আমাদের জানবো আমরা, কিভাবে গৌতম বুদ্ধ ধর্মটার দিব্যজ্ঞান লাভ করলো, কিভাবে মহাবীর তার ধর্মকে বিস্তার করলো। মহাবীরের আগেও কিন্তু 23 জন তীর্থাঙ্কর ছিল। তীর্থাঙ্কর মানে কি? যারা জৈন ধর্মের প্রবর্তক এবং যারা সংসারের দুঃখ কষ্টের পথ প্রদর্শক, তাদেরকে বলা তীর্থাঙ্কর। এই সম্পর্কিত বিষয় আমরা একদম ক্লাসে ইন ডিটেলস আলোচনা করব। নেক্সট হচ্ছে ষোড়শ মহাজন পদ। এই যে বৈদিক সভ্যতার শেষের দিকে কি হয়, অনেক ছোট ছোট নগরের উত্থান ঘটে। এই নগরগুলো প্রথমে নাম ছিল জনপদ। পরবর্তীকালে এরকম অনেকগুলো জনপদ একসাথে মিলে হয় হচ্ছে ষোড়শ মহাজন পদ হয়, এবং তারপরে হয় হচ্ছে ষোড়শ মহাজন পদে 16টি রাজ্য ছিল। তো 16টি রাজ্যকে, এর মধ্যে আবার 16টির মধ্যে 4টে ছিল খুব শক্তিশালী। ওকে, পরবর্তীকালে এই সবাইকে পরাজিত করে মগধের উত্থান ঘটে। তো আজকের ক্লাসে আমরা কিন্তু মানে তোমাদের সিলেবাস আলোচনা করার পর আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, ষোড়শ মহাজন পদ ও মগধের উত্থান। খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, তোমাদের খুব ভালো লাগবে আশা করি এই চ্যাপ্টার থেকে। ওকে, নেক্সট পড়বো হচ্ছে আমরা মৌর্য যুগ। দেখো, মৌর্য যুগ, এই যে ষোড়শ মহাজন পদের শেষে ছিল নন্দ বংশের রাজা ধননন্দ, যে খুব অত্যাচারী ছিল, প্রজাদের নির্মমভাবে শোষণ করত। তার পরবর্তীকালে কৌটিল্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য কি করে? চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠা করে, এবং ভারতের প্রথম বংশ যেটা সারা ভারতবর্ষে তাদের একাধিপত্য স্থাপন করেছিল, সেই সম্পর্কিত বিষয় কিন্তু আমরা দেখবো এই মৌর্য যুগে। তারপরে অশোক রয়েছে, বিন্দুসার রয়েছে, তাদের বিষয় আমরা নেক্সট করবো। পরবর্তী মৌর্য যুগ, যেখানে আমরা দেখবো শুঙ্গ রয়েছে, কাণ্ড রয়েছে, আর যেমন বলতে পারো শুঙ্গ বংশ, কাণ্ড বংশ, সাতবাহন। তারপরে আবার বিদেশিরা আক্রমণ করছে, ইন্দো গ্রিকরা আক্রমণ করছে, শক আক্রমণ করছে। এই সমস্ত বিদেশির সম্বন্ধে পড়বো। এরপর আবার এর আগে একটা চ্যাপ্টার রয়েছে, যেমন আলেকজান্ডারের ভারত আক্রমণ, তারপর হচ্ছে পার্সিকদের ভারত আক্রমণ, এগুলো আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে গুপ্ত যুগ, যেখানে গুপ্ত যুগের প্রতিষ্ঠা হলো শ্রীগুপ্ত, গুপ্ত বংশ প্রতিষ্ঠা করলো। তারপরে কিন্তু আবার একাধিক অন্যান্য বংশ তৈরি হলো, যেমন গুপ্ত যুগের পরবর্তীকালে আবার রয়েছে আবার পরবর্তী গুপ্ত যুগে হর্ষবর্ধন, পুষ্যবতী বংশ, বকাটক বংশ। দক্ষিণ ভারতে আবার রয়েছে পল্লব, চোল, চালুক্য, রাষ্ট্রকূট। এগুলো সম্বন্ধে আমাদের একদম ডিটেলসে জানবো। তো আমাদের এই কয়েকটা চ্যাপ্টারে দেখো, টোটাল তোমাদের ইতিহাসে প্রায় 40 থেকে 42, একদম ডিটেলস আলোচনা করলে 40 থেকে 42 চ্যাপ্টার। দেখো, তোমাদের WBCS এ যা যা সাবজেক্ট রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কিন্তু চ্যাপ্টার রয়েছে ইতিহাস থেকে।
সায়েন্স হতে পারে, সায়েন্সেরও ওরকম যদি সায়েন্সের সবকটা পার্ট ধরি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অন্যান্য, সেক্ষেত্রে বেশি হতে পারে। বাট শুধুমাত্র একটা সাবজেক্ট বলে হিস্ট্রি বলি, তাহলে সব থেকে বেশি চ্যাপ্টার রয়েছে কিন্তু এই হিস্ট্রি থেকে, প্রায় 42টা চ্যাপ্টার। ওকে, তো এইভাবে আমরা এই 10টা চ্যাপ্টারে কিন্তু আমরা প্রাচীন ভারতটা কমপ্লিট করব। ওকে, নেক্সট হচ্ছে মধ্যযুগ। এক মিনিট। যদি তোমাদের কারো কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, কিন্তু অবশ্যই করতে পারো। ওকে, সাবজেক্ট রিলেটেড বা এক্সাম রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। নেক্সট হচ্ছে, নেক্সট হচ্ছে মধ্যযুগ। হ্যাঁ, যে হ্যান্ড রেজ করেছো, সায়ন নাকি একজন, বলো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করো। স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিন তো দেখা যাচ্ছে একদম, আমি নিজেই দেখছি, আমি নিজেই ফোন থেকে দেখছি স্ক্রিন, তুমি ভালো করে চেক করো। নেক্সট হচ্ছে মধ্যযুগ। প্রত্যেকে জানা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ যারা আছো লাইভে? স্ক্রিন তো দেখা যাচ্ছে। এক মিনিট, এক মিনিট দেখছি। একটু ওয়েট করে দেখছি। একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এবার একটু জানাও যে প্রত্যেকে দেখতে পাচ্ছ ঠিকঠাক করে, দেখা যাচ্ছে? তোমরা যারা লাইভে আছো এবার একটু জানাবে যে তোমাদের স্ক্রিন শো করছে, একটু জানাও তোমরা কি দেখতে পাচ্ছ। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। চলো, নেক্সট দেখে, নেক্সট আমরা আলোচনা করবো হচ্ছে, মধ্যযুগ। এবার মধ্যযুগ, দেখো মধ্যযুগের যে সূচনা, প্রথমে লেখা হয়েছে আরবদের সিন্ধু বিজয়। আরবদের সিন্ধু বিজয়, এই যে ব্যাপারটা রয়েছে, একটু ভালো করে শুনবে। ডাব্লিউবিসিএস প্রিলিমস এর একটা কোশ্চেন এসেছিল, কোশ্চেনটা ছিল যে ভারতের সঙ্গে ইসলামের
সূত্রপাত কিভাবে ঘটে, মানে ভারতের সঙ্গে ইসলামের সম্পর্কটা কিভাবে হয়। তো ভারতের সঙ্গে ইসলামের সম্পর্কটা কিভাবে হয়, এটা 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 হচ্ছে কি অ্যান্সার হতে পারে? দেখো, এটা কিন্তু অ্যান্সার হয়েছে কোন আরবদের আক্রমণের মাধ্যমে কিন্তু ভারতের সঙ্গে ইসলামের সূত্রপাত হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ করমন্ডল, এই যে ভারতবর্ষের যদি বলি আমি সাউথের ম্যাপটা, তো এখানে কাছে করমন্ডল উপকূলে আরব বণিকরা ইসলাম ধর্ম প্রচারিত হওয়ার আগে থেকে, দেখো ইসলাম ধর্ম প্রচারিত হচ্ছে 600 খ্রিস্টাব্দে হয়তো, মানে আরবে প্রচারিত হচ্ছে বা আরবে এর উত্থান ঘটছে, তার বহু আগে থেকে করমন্ডল উপকূলে আরব বণিকরা ব্যবসা করতে আসছে। ওকে, তো সেই হিসাবে তারপর থেকে কিন্তু এই সময় ব্যবসা করতে আসতো। পরবর্তীকালে কিন্তু যখন ইসলাম ধর্মের পরবর্তীকালে ইসলামের সূত্রপাত হয় এবং এইভাবে কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিন্তু ইসলামের সঙ্গে ভারতের সূত্রপাত হয়, ওকে, বা সম্পর্ক সৃষ্টি হয়। অনেকে অনেকে অ্যান্সার করতে পারে আরবদের সিন্ধু বিজয়ের মাধ্যমে কিন্তু সম্পর্ক হয়নি, তার বহু আগে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। দেখো, প্রথমে তারা এখানে ব্যবসা করতে আসে, পরবর্তীকালে কিন্তু তারা কি করে, সিন্ধু বিজয়ের চেষ্টা করে। দেখো, আরবদের সিন্ধু বিজয়ের আগে প্রায় 2 থেকে 3 বার তারা সিন্ধু বা ভারতবর্ষ আক্রমণ করার চেষ্টা করেন, বাট ব্যর্থ হয়। পরবর্তীকালে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু প্রদেশে আক্রমণ করে, সেখানকার রাজা ছিল দাহির, তাকে হত্যা করে এবং এই পাকিস্তানের সিন্ধু, সেখানে কিন্তু প্রথম ইসলামের সূত্রপাত হয়। ওকে, এবং এখানে কিন্তু মুসলিম আধিপত্যের সূচনা হলো। তো এরপরে মুসলিম আধিপত্য মানে আমরা কি কি দেখবো, আরবদের এরপরে কিন্তু আবার আসেন সুলতান মাহমুদ, যিনি প্রায় 17 বার ভারত আক্রমণ করেন। 1000 থেকে 1027 পর্যন্ত 17 বার ভারত আক্রমণ করেন। তারপরে আসেন আমরা মোহাম্মদ ঘুরি। এইভাবে কিন্তু আক্রমণ চলতে থাকে। তো পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি দ্বিতীয় তরাইনের যুদ্ধ, 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধের মাধ্যমে কি করে, এই দ্বিতীয় তরাইনের যুদ্ধের মাধ্যমে দাস বংশের প্রতিষ্ঠা হওয়ার আগে কি করে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে এবং কিন্তু ভারতবর্ষে তুর্কি আধিপত্য স্থাপিত হয়। পরীক্ষা আসে যে তুর্কি আধিপত্যের সূচনা কে করেন বা তুর্কি আধিপত্য কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করা হচ্ছে মোহাম্মদ ঘুরি। তারপরে দেখবো আমরা সুলতানি যুগের পরে কুতুবউদ্দিন আইবক শুরু করলো, ওকে, এবং ইব্রাহিম লোদিতে শেষ হলো হচ্ছে সুলতানি যুগ। নেক্সট সুলতানি যুগের পরবর্তীকালে বিভিন্ন শক্তি যেমন বিজয়নগর, বাহমনি। নেক্সট হচ্ছে মুঘল যুগ। মোগল যুগ শুরু হলো 1526 থেকে 1857 পর্যন্ত মোগল যুগ, যেখানে হচ্ছে বাবর। হ্যাঁ, ভিডিও তো দেখা যাচ্ছে, একদম স্মুথ দেখা যাচ্ছে, আমি তো নিজে দেখছি মোবাইল থেকে, আমি নিজেই মোবাইল থেকে দেখছি। সমস্যা কি হচ্ছে? আমার তো কোনো সমস্যা হচ্ছে না। ওই তো সুমন দেখা যাচ্ছে, সুমন চ্যাটার্জি বলে দেখা যাচ্ছে, ওই তো ডোনা কুন্ডু বলে দেখা যাচ্ছে। ও দেখতে পাচ্ছ না, তাই তো? তো এটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে, তাছাড়া কোনো সমস্যা নেই। ওই তো অঙ্কুশ বলতে দেখা যাচ্ছে, তো এটা তোমাদের নেটওয়ার্ক প্রবলেম। ওই তো যে দেখতে পাচ্ছে তার নেটওয়ার্ক ইস্যু, তাছাড়া কোনো সমস্যা নেই, আমি নিজেই মোবাইল থেকে দেখছি, দেখা যাচ্ছে তো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো। দেখো, নেক্সট হচ্ছে ভক্তিবাদ সুফিবাদ। এরপরে মোগল যুগের পরে দেখো ভক্তিবাদ সুফিবাদ, যেখানে হচ্ছে গুরু নানক থেকে শুরু করে চৈতন্যদেব। এছাড়া সুফিবাদের পরবর্তীকালে কিন্তু অনেকে ছিল যারা কিন্তু ভারতবর্ষে আহ, ধর্মীয় সমন্বয় ঘটায়। নেক্সট হচ্ছে এরপরে আঞ্চলিক শক্তির উত্থান, যেখানে দেখবো হচ্ছে বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা। বাংলা নবাব হচ্ছে মুর্শিদ কুলি থেকে শুরু করে পরবর্তীকালে অযোধ্যা, হায়দ্রাবাদ, যা যা আঞ্চলিক শক্তির উত্থান হলো এগুলো আমরা দেখি। নেক্সট হচ্ছে মারাঠা শক্তি, মারাঠা, শিখ, মহীশূর। দেখো, মারাঠা বলতে কিন্তু শিবাজী সূচনা করে। পরবর্তীকালে দ্বিতীয় মারাঠা সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা ছিল তার নাম হচ্ছে বালাজি বিশ্বনাথ, যাকে বলা হয় দ্বিতীয় মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নেক্সট হচ্ছে শিখ, শিখ ধর্ম উত্থান গুরু নানক থেকে শুরু করে গুরু গোবিন্দ সিং, প্রায় 10 জন শিখ গুরু ছিল। এই প্রত্যেকের সম্বন্ধে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, ওকে। মহীশূর শক্তির উত্থান, হায়দার আলী, টিপু সুলতান,
কিভাবে এরা রাজত্ব শুরু করলো, কিভাবে এরা কিন্তু তার সাম্রাজ্য বিস্তার করলো। ওকে, এবং কিভাবে 1799 সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয় এবং এবং হচ্ছে মহীশূর শক্তি সম্পূর্ণ কিন্তু পরাস্ত হয় এবং মহীশূর রাজ্যটা চলে যায় ইংরেজদের দখলে। নেক্সট হচ্ছে আধুনিক যুগ। দেখো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আধুনিক যুগ। সব থেকে ইম্পর্টেন্ট কেন বললাম, কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে যে ডাব্লিউবিসিএস মেইনসে আধুনিক যুগ থেকে বেশি কোশ্চেন দেয় পরীক্ষা। ওকে, সুতরাং আধুনিক যুগটা আমাদের ভালো করে পড়তে হবে, কারণ সিলেবাসে লেখাই আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে করতে হবে। ইউরোপীয় বণিকদের কার্যকলাপ, ইউরোপীয় বণিকদের কার্যকলাপ বলতে পর্তুগিজ থেকে শুরু করে ফ্রেঞ্চ, তারপর হচ্ছে পর্তুগিজ, ফ্রেঞ্চ, এছাড়া ওলন্দাজ, যাদের ডাচ বলা হয়, ইংরেজ, এরা কিন্তু প্রত্যেকে আসে। তারা আসে বাণিজ্যের উদ্দেশ্যে আসার পর তারা কিন্তু দেশের সাম্রাজ্য স্থাপন করার চেষ্টা করে এবং সব থেকে পরবর্তীকালে সফল হয় একমাত্র ইংরেজরা। ওকে, দেখো ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি মানে আমরা কোন কোন চ্যাপ্টারকে বুঝবো। দেখো কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করে, যেমন পলাশী যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এবং আস্তে আস্তে দেখা যায় যে অন্যান্য, তারপর যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের মাধ্যমে কিভাবে ব্রিটিশরা আস্তে আস্তে ভারতের সমস্ত দেশীয় রাজ্যকে দখল করে, এই সম্পর্কিত বিষয় কিন্তু আমরা এই চ্যাপ্টারে দেখবো। সমাজ সংস্কার, ধর্মীয় সংস্কার, যেখানে রাজা রামমোহন রায়দের শুরু করে তারপর হচ্ছে ডেভিড হেয়ার, এছাড়া হচ্ছে আর্য সমাজ, প্রার্থনা সমাজ, প্রতিভা ফুলে, এই যে এরা, এই সমস্ত মানুষ কি করে, এরা ভারতবর্ষের সমাজ ছিল একসময় কুসংস্কারাচ্ছন্ন, সমগ্র সমাজে, সমগ্র জাতির মধ্যে, হিন্দু মুসলিম সমস্ত জাতির মধ্যে কিন্তু একদম কুসংস্কার ছেয়ে বলছে, সেই থেকে সেগুলোকে সংস্কার করেন এই অনেক, যেমন সংগঠন, যেমন হচ্ছে বলতে পারি আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলনের যে প্রবক্তা ছিল যার নাম হচ্ছে সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খানকে বলা হয় মুসলিম সমাজের রাজা রামমোহন রায় বলা হয়। তিনি কিন্তু অনেক সংস্কার করেন, মুসলিমদের শিক্ষিত করার চেষ্টা করেন সৈয়দ আহমেদ খান, অনেক চেষ্টা করেন। তো সেগুলো আমরা দেখবো। কৃষক আন্দোলন, যেখানে কৃষক আন্দোলনে আমরা কোন কোন বংশ রয়েছে, যেমন বলতে পারি কৃষক আন্দোলনে বংশ বলছি কেন, বিভিন্ন যুদ্ধ বা বিদ্রোহ হয়েছে, যেমন হচ্ছে এই সাঁওতাল বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, রামসি বিদ্রোহ, কোল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই সম্পর্কিত বিষয় দেখবো। এছাড়া উপজাতি আন্দোলন, এগুলো কিন্তু করবো। নেক্সট হচ্ছে মহাবিদ্রোহ 1857। তারপরে গভর্নর জেনারেল চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে কেন ইম্পর্টেন্ট বলবো, কারণ এই চ্যাপ্টারে দেখা গেছে যে এই চ্যাপ্টারে পুরো একদম রবার্ট ক্লাইভ থেকে শুরু করে লর্ড ক্যানিং পর্যন্ত যা যা গভর্নর ছিলেন তাদের যা যা কাজ ছিল সেগুলো আমাদের খুব ডিটেলসে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারটা যে ভালো করে পড়বে তার মডার্ন ইন্ডিয়াটা প্রায় ভালো করে কিন্তু কমপ্লিট একটা বেসিক তৈরি হবে। মানে একটা বেসিক তৈরি হওয়ার জন্য কিন্তু এই চ্যাপ্টার ভালো করে পড়তে, ভালো করে মনে রাখবে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে সবাই। ওকে, এবং কংগ্রেসের পূর্বে, নেক্সট হচ্ছে কংগ্রেসের পূর্বে ও পরবর্তী সময় বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, যেমন কি কি রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। এক নম্বর ভারত সভা। ভারত সভা কিন্তু কংগ্রেসের আগে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। তারপরে বলতে পারি ল্যান্ড হোল্ডার সোসাইটি, জমিদার সভা। তারপর হচ্ছে বোম্বে অ্যাসোসিয়েশন, প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা। এই যে সংগঠনগুলো ছিল এরা কিন্তু কংগ্রেসের পূর্বে আঞ্চলিক ভিত্তিতে একটা রাজনৈতিক কার্যকলাপ করতো। কিরকম, তারা ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ বা দাবি দেওয়া জানাতো, এগুলো আমাদের পড়তে হবে। জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885-এ কংগ্রেস প্রতিষ্ঠা হলো, এবং নরমপন্থী কার্যকলাপ, এই যে কংগ্রেস যাদের নরমপন্থী কার্যকলাপ করলো, যেমন যেমন বলতে পারি হচ্ছে যেমন রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এরা ছিলেন নরমপন্থী। তো এরা কিভাবে কংগ্রেসের কার্যকলাপ করেন সে সম্পর্কে দেখবো। তারপরে কংগ্রেসের নরমপন্থী কার্যকলাপে বিতৃষ্ণা হয়ে কিভাবে চরমপন্থীর জন্ম হলো এবং চরমপন্থী কার্যকলাপকে এগিয়ে নিয়ে গেল লালা লাজপত রায়, তারপর হচ্ছে অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, ওকে, রাসবিহারী বসু, এদের কথা কিন্তু একদম ভালো করে পড়তে হবে। বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, পরবর্তীকালে কিন্তু এই ব্রিটিশ সরকার বা ইংরেজ সরকার বাংলাকে ভাগ করে এবং সেই সময় শুরু হয় কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়, স্বদেশী আন্দোলন শুরু হয়। তো অপরদিকে যখন ব্রিটিশ সরকারের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে কিন্তু শুরু হয় ভারতের অভ্যন্তরে বিপ্লববাদী কার্যকলাপ, প্রতিষ্ঠায় অনুশীলন সমিতি তার বিপ্লববাদী কার্যকলাপ করে। যুগান্তর দল, মুজাফফর ঘটনা,
লাহোর ষড়যন্ত্র মামলা, বিভিন্ন কার্যকলাপ পড়তে হবে। নেক্সট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কিন্তু অনেক বিপ্লবী কার্যকলাপ ঘটে, যেমন মাস্টারদা সূর্য সেন, চট্টগ্রাম হত্যাকাণ্ড, লুণ্ঠন। ওকে, এগুলো পড়তে হবে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক ঘটনা, এই চ্যাপ্টারে কি দেখবো, এই চ্যাপ্টারে দেখবো হচ্ছে আমরা হোম রুল আন্দোলন, সাইমন কমিশন, ভারত শাসন আইন 1919, এছাড়া হচ্ছে বিভিন্ন কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ আমরা এই চ্যাপ্টারে দেখবো। নেক্সট হচ্ছে ভারতের বাইরেও কিছু বিপ্লববাদী কার্যকলাপ হয়, যেমন হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি। ওকে, ভারতের বাইরে মাদাম কামা, অনেকে রয়েছে কিন্তু ভারতের বাইরে, তারা ভারতের স্বাধীনতার জন্য আন্দোলন করেন। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ভারতবর্ষে কিভাবে পরবর্তীকালে দেখা যায় যে এক সময় যে সম্পূর্ণ কংগ্রেসের রাজনীতি বা ভারতের রাজনীতি মহাত্মা গান্ধীকে কেন্দ্র করেই গড়ে ওঠে। মহাত্মা গান্ধী 1915 সালে কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে যোগদান করেন। মানে 1915 সালে তিনি ভারতবর্ষে আসেন এবং পরবর্তীকালে তিনি তিনি 1920 সালে প্রথম কিন্তু ভারতের একটা সর্বভারতীয় আন্দোলন করে, অসহযোগ আন্দোলন। তারপর আস্তে আস্তে, যেমন এর আগে কিন্তু 17 সালে চম্পারণ সত্যাগ্রহ, তারপর আহমেদাবাদ সত্যাগ্রহ, খেরা আন্দোলন, একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন করে, বাট সারা ভারতবর্ষই প্রথম আন্দোলন হচ্ছে অসহযোগ আন্দোলন। সেগুলো দেখতে হবে। মুসলিম রাজনীতি, কিভাবে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো, কিভাবে প্রতিষ্ঠা হয়, পরবর্তীকালে তারা ভারত থেকে আলাদা একটা রাষ্ট্র দাবি জানালো। হিন্দু সাম্প্রদায়িক উদ্ভব, আরএসএস, কিভাবে হিন্দু সাম্প্রদায়িক উদ্ভব হলো, ভারতের বামপন্থী আন্দোলন, বামপন্থীদের মনোভাব, বামপন্থীদের কার্যকলাপ, এই সম্পর্কে বিষয় দেখতে হবে। এছাড়া ভারতের রাজনীতির শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন বা নারীদের ভূমিকা কি ছিল, যেমন যেমন কোশ্চেন আসতে পারে যে বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্রদের কি ভূমিকা ছিল, নারীদের কি ভূমিকা ছিল, এগুলো কিন্তু কোশ্চেন দেবে, অনেক কোশ্চেন। ওকে, আজাদ হিন্দ বাহিনী বা সুভাষ চন্দ্র ভারত ত্যাগ করলো 1941 এবং কিভাবে ভারতের স্বাধীনতার জন্য আন্দোলন করলো সুভাষ চন্দ্র, সেগুলো দেখবো আমরা। ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ পর্ব 1940 থেকে 47, যেখানে কিন্তু আমরা দেখবো হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, ওয়াবেল পরিকল্পনা, এই সম্পর্কিত বিষয় দেখবো। কংগ্রেসের এছাড়া কংগ্রেসের ওই কি বলো ওটাকে, বিভিন্ন কার্যকলাপ কংগ্রেসের। ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় 1858 থেকে 1947, ক্যানিং থেকে শুরু করে চক্রবর্তী রাজা গোপালাচারী পর্যন্ত সমগ্র বিষয় দেখবো। নেক্সট হচ্ছে লাস্ট চ্যাপ্টার হচ্ছে উল্লেখযোগ্য পত্র পত্রিকা। যেমন দেখো, স্বাধীনতা সংগ্রামের সময় একাধিক পত্র পত্রিকা রচিত হয়, যেমন অমৃতবাজার পত্রিকা, হিন্দু পেট্রিয়ট, এরকম অনেক পত্রিকা ছিল, বন্দে মাতরম পত্রিকা। বিভিন্ন সঙ্গীত পরীক্ষায় দিয়ে দেবে যে এই সঙ্গীতটি রচয়িতা কে। ওকে, বিভিন্ন উক্তি তোমাকে পরীক্ষায় দিয়ে দেবে, এই উক্তিগুলো কি, যেমন উক্তি হচ্ছে ডু অর ডাই। এই যে মহাত্মা গান্ধী যে ডু অর ডাই এই যে কথাটা বলেছে, এই কথাটা হচ্ছে কোন আন্দোলনের সময় বলেছেন। স্বাধীনতা সংগ্রামের উল্লেখযোগ্য গ্রন্থ, একাধিক গ্রন্থ আছে, যেমন যেমন গ্রন্থ হচ্ছে ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। এই যে গ্রন্থটা, এই গ্রন্থ কার, চিত্তরঞ্জন দাস। মনে রাখবে, ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স এই স্লোগানটা দেয় হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, বাট ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স গ্রন্থটি লেখে হচ্ছে চিত্তরঞ্জন দাস। একাধিক গ্রন্থ আছে, সমগ্র বিষয় কিন্তু। ওকে, এইভাবে টোটাল আমরা হচ্ছে টোটাল মানে ওভারঅল 40 থেকে 42টা চ্যাপ্টার আছে সমগ্র ইতিহাসটাকে একদম ভালো করে করার জন্য। ওকে, এবার বলো, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলো, ক্লাস সিলেবাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো, তারপরে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করবো। তো যারা বারবার বলছো সাউন্ড সমস্যা, অডিও সমস্যা বা স্ক্রিন দেখা যাচ্ছে না, তাদের প্রত্যেককে বলবো তোমাদের নিজেদের নেটওয়ার্ক চেক করো। আমার এখান থেকে একদম ঠিক আছে, ওকে, কারণ আমি নিজে দেখতে পাচ্ছি। আমি মোবাইলে চালিয়ে ক্লাসটা দেখছি, দেখি একদম সাউন্ড সব ক্লিয়ার আসছে। ওকে, ওই তো সাউন্ড শোনা যাচ্ছে, অনন্য আছে, যারা যারা অনেকে দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে। তো বলো, এবার বলো যে কারো এই সিলেবাস নিয়ে কারো কোনো কোশ্চেন নিয়ে আছে কি, বলো। যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে বলো, তবে নেক্সট নেক্সট আমরা ক্লাস শুরু করবো, বলো। ওকে, ঠিক আছে, ওকে।
দেখো, তো হিস্টোরি অফ ইন্ডিয়া বা রাইস অফ মগধ, তো রাইস অফ মগধ বা ষোড়শ মহাজনপদ, রাইস অফ মগধ বা এর আগে একটা চ্যাপ্টার রয়েছে ষোড়শ মহাজনপদ। এক মিনিট, প্রথম হচ্ছে আমরা দেখবো হচ্ছে 16 মহাজনপদ। এবার বৈদিক যুগ, দেখো এর আগে একটা চ্যাপ্টার রয়েছে বৈদিক যুগ, যেখানে বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1500 থেকে 600 খ্রিস্টপূর্ব। তো বৈদিক যুগের শেষ পর্বে কি হয়, বৈদিক যুগের শেষ পর্বে বা শেষের দিকে ভারতবর্ষে অনেকগুলো জনপদ ছিল, জনপদ। এবার বৈদিক যুগের কথা একটু আমি একটু বলি, জনপদটা আসলে কি। দেখো বৈদিক যুগের বা আর্যরা তাদের সমাজকে কয়েকটি ভাগে ভাগ করে। যেমন বৈদিক যুগের একদম সব থেকে নিচের স্তরে ছিল হচ্ছে একটা পরিবার। ওকে, কি ছিল? একটা পরিবার। ভালো করে শুনবে, বৈদিক যুগের সমাজের একদম নিচে ছিল পরিবার। কয়েকটা পরিবার মিলে গঠন করা হয় একটা গ্রাম। কয়েকটা পরিবার মিলে গঠন করা হয়েছে গ্রাম। কয়েকটা গ্রাম মিলে গঠন করা হয়েছে 20। কি গঠন করা? 20। কয়েকটা 20 মিলে গঠন করা হয়েছে জন বা জনপদ। তাহলে কি দাঁড়ালো, যে ঋগ্বৈদিক সমাজে প্রশাসনের বা সমাজের সব থেকে নিম্ন স্তরে ছিল একটা পরিবার। পরিবারের প্রধানকে বলা হতো হচ্ছে কুলপ বা কুলপা বা কুলপতি বলা হতো, এবং গ্রামের প্রধানকে বলা হয় গ্রামণী, বিষের প্রধানকে বলা হয় বিষপতি, জনের প্রধানকে বলা হতো জনপতি বা রাজন বলা হতো। এইবার দেখা যায় যে 600 খ্রিস্টপূর্বাব্দের ঠিক আগে ভারতবর্ষে অনেকগুলো জনপদ ছিল। যেমন এখন বর্তমানে আমরা বিভিন্ন রাজ্যের কথা বলি, সেই সময় বলতে পারো একটা রাজ্য হচ্ছে জনপদ। এবার পানিনি পানিনি নাম শুনেছ অনেকেই। পানিনি তার গ্রন্থ অষ্টাধ্যায়ীতে বলেছে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পূর্বে ভারতবর্ষে 30টির মতো জনপদ ছিল। ওকে, দেখো এই যে জনপদ ছিল বৈদিক যুগে, তার পরবর্তীকালে কি হয়, 6th সেঞ্চুরি বা হচ্ছে 6ষ্ঠ শতাব্দী, বাংলায় 6ষ্ঠ শতাব্দী বা 6th সেঞ্চুরিতে এই জনপদগুলো ঐক্যবদ্ধ হয়ে প্রায় 16টি মহাজনপদের সৃষ্টি হয়। ওকে, এই জনপদ ঐক্যবদ্ধ হয় এবং 16টি মহাজনপদের সৃষ্টি হয়। এবার এই মহাজনপদের কথা উল্লেখ পাই বা এদের সম্বন্ধে উল্লেখ পাই আমরা কোন কোন গ্রন্থ। এক নাম্বার হচ্ছে, দেখো অনেক গ্রন্থ পাওয়া যায়, বাট সব থেকে নির্ভরযোগ্য উপাদান মনে করা হয় বৌদ্ধ গ্রন্থ, এবং জৈন গ্রন্থকে সব থেকে বিশ্বাসযোগ্য উপাদান মনে করা হয়। এছাড়া কিন্তু আমরা পুরাণে অনেক উল্লেখ পাই, বাট পুরাণটাকে অনেক নির্ভরযোগ্য মনে করা হয় না। ওকে, কারণ অনেক অতিরিক্ত কিছু দেওয়া আছে। বৌদ্ধ জৈনকে সব থেকে নির্ভরযোগ্য উপাদান মনে করা হয়। কোন কোন বৌদ্ধ গ্রন্থ? এক নাম্বার হচ্ছে অঙ্গুত্তার নিকয়। নাম কি? অঙ্গুত্তা নিকয়। জৈন গ্রন্থের নাম হচ্ছে ভগবতী সূত্র। এই সমস্ত গ্রন্থে আমরা ষোড়শ মহাজনপদের কথা উল্লেখ করি। আরো কিছু বৌদ্ধ গ্রন্থ আছে, যেমন মহাবস্তু, জাতক, এগুলো ইম্পর্টেন্ট, বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তার নিকয় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র। আমরা 16টা মহাজনপদের কথা উল্লেখ পাই। এগুলো কি কি? এক নম্বর হচ্ছে কাশী, মগধ, বৃজি, মল্ল, চেদি, কুরু, পাঞ্চাল, সুরসেন, অশ্ম, গবন্তী, অনেক ছিল, প্রায় 16টা। ঠিক আছে, এই যে 16টা মহাজনপদ, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন মহাজনপদ গুলো কেমন ইম্পর্টেন্ট। এবার এই যে 16টা মহাজনপদের কথা বললাম, এর মধ্যে 4টে ছিল খুব শক্তিশালী। কোন কোন 4টে? এক নাম্বার হচ্ছে মগধ, 2 নাম্বার হচ্ছে কোশল, 3 নাম্বার হচ্ছে বৎস, 4 নাম্বার হচ্ছে অবন্তী। এই 4টে ছিল সব থেকে শক্তিশালী। ওকে, এবং এই 4টের মধ্যে সবসময় কিন্তু লড়াই চলছে, এদের মধ্যে কিন্তু একটা অশান্তি ছিল। ওকে, পরবর্তীকালে কি করে, এই মগধ সবাইকে পরাজিত করে মগধ হচ্ছে মগধ জয়লাভ করে বলতে পারো। ওকে, তো মগধ একটা সাম্রাজ্য স্থাপন করতো। মগধ কেন করলো? মগধ একাই কেন পারলো, এরা কেন পারলো না?
সেই সম্পর্কে আমরা একদম পরে করবো, যদি আজকে সময় থাকে ক্লাসের শেষে। আগে আমরা এই রাইসা মগধ নিয়ে আলোচনা করবো, মগধের উত্থান করবো, তারপরে শেষে পড়বো যে আমার মগধের কেন উত্থান হলো, আমরা পরে পড়বো। ওকে, তাহলে আশা করি তোমাদের এইটুকু বোঝা গেল যে 16 মহাজনপদে মানে আমরা কি বুঝি। আমরা 16টা মহাজনপদ পড়লাম, যার মধ্যে কিন্তু মগধকে নিয়েই কিন্তু ভারতবর্ষের রাজনীতি চলে। ওকে, পরবর্তী সময়। তো চলো আগে আমরা এই যে 16টি মহাজনপদ, এদের সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন নিয়ে নিই। কোথায় রাজ্য ছিল, বা এদের কোন কোন রাজধানী কি ছিল, এদের রাজাদের নাম কি ছিল, সেগুলো সম্পর্কে আমরা দেখব। তারপরে আমরা রাইস অফ মগধ নিয়ে আলোচনা করবো যদি সময় থাকে। ওকে, চলো, যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু করবে। শুভজিৎ ঘোষ, যারা যারা হাত তুলেছো বা হ্যান্ড রেজ করেছো অবশ্যই বলতে পারো যদি কোনো কোয়ারি থাকে। চলো নেক্সট। ওকে, তো 1 নাম্বার আমরা দেখে নেবো হচ্ছে কাশীর কথা। কাশী, আর একটা বলে দিই, হয়তো আমি লিখে তোমাদের বাংলায় পড়াচ্ছি, কিন্তু তোমরা কিন্তু নোটস কিন্তু দুটো ভাষাতেই পাবে, বাংলা ইংরেজি দুটো ভাষাতেই পাবে। কারণ ডাব্লিউবিসিএস মেইনসে ইংরেজি থাকে এবং অন্যান্য এক্সামের জন্য কিন্তু বাংলাও কার্যকরী। ওকে, প্রথম হচ্ছে কাশী। এই যে কাশী, ফার্স্ট কোশ্চেন পরীক্ষায় আসে কোশ্চেন যে ষোড়শ মহাজনপদ বা ষষ্ঠ শতাব্দীর, ষষ্ঠ শতকের প্রথম পর্বে কোন মহাজনপদ সব থেকে শক্তিশালী ছিল। দেখো, কাশী কিন্তু একদম প্রথমে শক্তিশালী ছিল, বাট পরবর্তীকালে কিন্তু কাশীকে দখল করে হচ্ছে কোশল, এবং পরবর্তীকালে কোশল থেকে আবার চলে যায় মগধের হাতে। ওকে, এবার কাশী মেনলি দুটো নদী দ্বারা এই মহাজনপদটা তৈরি ছিল। কোন কোন নদী? একটা হচ্ছে বরুণা, বরুণা ও অসি। কি বললাম? বরুণা ও অসি, এই দুটো নদী মিলে তৈরি হচ্ছে এই দুটো নদী। এই দুটো নদী দ্বারা এই কাশী রাজ্যটি, কাশী মহাজনপদটি ছিল। এবং এই দুটো রাজ্যে, এই দুটো নদীকে একত্রিত করে এই কাশীর রাজধানী ছিল বারাণসী। ওকে, সুতরাং বুঝতে পারছো বারাণসী কতটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট, কতটা আমাদের মন্দির বা বিভিন্ন মন্দির রয়েছে এই বারাণসীতে আছে। সুতরাং বারাণসী হচ্ছে বরুণা এবং অসি, এই দুটো নদীকে, এই দুটো নদীর নাম নিয়ে এই কাশীর রাজধানী ছিল বারাণসী। ওকে, এবং বিনয় পিটক, বিনয় পিটক নামে একটা গ্রন্থ আছে। বিনয় পিটকটা কি? যখন আমরা বৌদ্ধ ধর্মটা পড়বো তখন আমরা দেখবো যে ত্রিপিটকের একটা পার্ট হচ্ছে বিনয় পিটক। এই বিনয় পিটকে বলা আছে যে সমগ্র ভারতবর্ষের প্রভু ছিল এই কাশী, কারণ কাশী একসময় কিন্তু শক্তিশালী ছিল। ওকে, এবং এটাও বলা হয় যে কাশী, কাশী হচ্ছে একটা ব্যবসার জন্য খুব ফেমাস ছিল। কোন ব্যবসা? তো তুলো, বা হচ্ছে তুলো যেটাকে বলা হচ্ছে কটন বা কার্পাস, এই কার্পাস চাষে কিন্তু কাশী খুব ফেমাস ছিল। ওকে, মনে রাখবে, কার্পাস চাষে হচ্ছে কাশী খুব ফেমাস ছিল। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট আমি যা যা বলছি খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 2 নম্বর, কৌশল। কৌশল, ওকে, এই কৌশল, এই মহাজনপদটিকে বর্তমানে কিন্তু অযোধ্যার সঙ্গে কম্পেয়ার করা, কারণ কৌশল মনে করা হয় যে যে অযোধ্যা যে জায়গাটিকে বর্তমানে আমরা জানি যে এখানে রাম মন্দির বলি অযোধ্যা, সে অযোধ্যা কিন্তু বর্তমানে মানে কোনো এক সময় অযোধ্যাকে ছিল কিন্তু কৌশল ছিল। ওকে, এবার এই যে কৌশল, এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে সরজু, ওকে, বা সরায়ু, এই সরায়ু নদীর তীরে অবস্থিত। এবং মেনলি 3টে প্রধান নগর ছিল কৌশলে। কোন কোন নগর ছিল? একটা হচ্ছে অযোধ্যা, আর একটা নাম হচ্ছে সাকেত, আর একটা হচ্ছে শ্রাবন্তী। ওকে, শ্রাবন্তী। ওকে, এই 3টে রাজ্য নিয়ে, এই 3টে নগর নিয়ে কিন্তু ছিল কৌশল। কৌশল বংশের অন্যতম রাজা বা প্রথম এই বংশের রাজা বলতে পারে উল্লেখযোগ্য নাম হচ্ছে মহাকৌশল। ওকে, কৌশল বংশের মহাকৌশলের যে মেয়ে ছিল তার নাম হচ্ছে কোশলা দেবী। এই কোশলা দেবীর সঙ্গে কিন্তু পরবর্তীকালে বিম্বিসার, মগধের রাজা বিম্বিসারের বিবাহ হয়। কোশল বংশের সব থেকে শক্তিশালী রাজার নাম হচ্ছে প্রসেনজিৎ। ওকে, তোমরা কিন্তু এখানে অনেক টলিউডের নায়ক নায়িকার নাম পেয়ে গেলে।
এক নাম্বার পেয়ে গেলে শ্রাবন্তীর নাম পেয়ে গেলে, প্রসেনজিতের নাম পেয়ে গেলে। ওকে, কেউ আবার সিনেমায় চলে যাবে না, এখানে হচ্ছে কোশল হচ্ছে। নেক্সট 3 নাম্বার হচ্ছে অঙ্গ। অঙ্গ অঙ্গ এটা কিন্তু বর্তমানে হচ্ছে, এই অঙ্গ বর্তমানে কিন্তু বিহারে অবস্থিত। ওকে, দেখো এই কোশল কিন্তু, কোশল বর্তমানে উত্তরপ্রদেশ, কাশী কিন্তু বর্তমানে হচ্ছে উত্তরপ্রদেশী, অঙ্গ কিন্তু বর্তমানে বিহার বলতে পারি। ওকে, এবং দুটো অঙ্গের রাজধানী কি ছিল? অঙ্গের রাজধানী হচ্ছে চম্পা। অঙ্গের রাজধানী নাম হচ্ছে চম্পা, এবং এই এই অঙ্গ কিন্তু পরবর্তীকালে হচ্ছে পরবর্তীকালে বিম্বিসার জয় করে। ওকে, চলো নেক্সট হচ্ছে আরেকটা কথা বলে রাখি, এই অঙ্গের যে রাজধানী ছিল চম্পা, এখানে একটা কিন্তু বন্দরও ছিল, এই বন্দর থেকে কিন্তু অনেক বৈদেশিক বাণিজ্য হতো। বিভিন্ন বৌদ্ধ গ্রন্থে উল্লেখ পাওয়া যায় যে ভারতবর্ষে সেই সময় 6টা উল্লেখযোগ্য নগর ছিল, যার মধ্যে কিন্তু ছিল চম্পা একটা উল্লেখযোগ্য নগর ছিল। ওকে, কারণ চম্পার বণিকরা এতটা উন্নত ছিল যে তারা আহ, ভারতবর্ষের বাইরে, যেমন মালয়, সুমাত্রা, জাভা, যেটা কি বর্তমানে আমরা ইন্দোনেশিয়া রয়েছে, মালয়, সুমাত্রা, জাভা, সেই সমস্ত দেশের সঙ্গে কিন্তু তারা ব্যবসা করত, এবং ব্যবসায় তারা এতটা ধনী হয়ে ওঠে যে সেখানে তারা এই এই মালয়, সুমাত্রা, জাভা তারা আলাদা একটা বসতি বা উপনিবেশ স্থাপন করেছিল কিন্তু এই চম্পার বণিকেরা। ওকে, নেক্সট হচ্ছে 4 নাম্বার, এরপরে আমরা রয়েছে হচ্ছে মগধ। ওকে, মগধ বর্তমানে কোথায় আছে? বর্তমানে দক্ষিণ বিহারের পাটনা এবং গয়া জেলাকে নিয়ে কিন্তু মগধ গঠিত। তো এছাড়া মগধ কয়েকটা নদী দ্বারা বেষ্টিত, যেমন হচ্ছে চম্পা বলতে পারো, চম্পা নদী, গঙ্গা, সোন, বিভিন্ন নদী কিন্তু মগধে ছিল। ওকে, এবং এই মগধের কথা প্রথম উল্লেখ পাওয়া যায় কোন বেদে? এটা পরীক্ষা আসতে পারে, অথর্ব বেদে, মনে রাখবে, অথর্ব বেদে। এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা এক মিনিট। ওকে, তো এই সমস্ত, এক মিনিট, তো এই যে এই সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু অন্যান্য ভালো বইতেই পাবে না, যেমন অনেক পুনম লাল বলো, যাই বলো, এ এত ডিপ ডেপথ ইনফরমেশন পাবে না। যেমন যেটা বললাম, অথর্ব বেদে, অথর্ব বেদে কিন্তু প্রথম, অথর্ব বেদে প্রথম কিন্তু পাওয়া যায় কার কথা উল্লেখ পাওয়া যায়? এই মগধের কথা কিন্তু উল্লেখ অথর্ব বেদে পাওয়া যায়। ওকে, এছাড়া এছাড়া দেখা হচ্ছে মগধের উল্লেখিত রাজা ছিল বিম্বিসার থেকে শুরু করে বিম্বিসার, অজাতশত্রু, একাধিক কিন্তু ছেলেরা। ওকে, পরবর্তীকালে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, অনেক উল্লেখযোগ্য রাজা কিন্তু মগধে তারা আসেন, বা তারা রাজত্ব করেন, এবং পরবর্তীকালে কিন্তু তারা একটা সাম্রাজ্য স্থাপন করে, যেমন হচ্ছে মৌর্য সাম্রাজ্য স্থাপনা এই মগধ কেন্দ্র করে স্থাপনা। ওকে, চলো নেক্সট হচ্ছে এরপরে, এছাড়া রয়েছে হচ্ছে যেমন বলতে পারি মল্ল। দেখো মল্ল, আর একটা কথা বলে দিই, মগধের রাজধানী ছিল, প্রথমে ছিল রাজগৃহ, পরে হয় পাটলিপুত্র। ওকে, মল্লের রাজধানী ছিল হচ্ছে কুশীনগর। ওকে, মল্লের রাজধানী হচ্ছে কুশীনগর, এবং এটি বর্তমানে কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা আসে, এই মল্ল, এই মল্লতে গৌতম বুদ্ধেরও মৃত্যু হয় মল্লতে। ওকে, মল্লে মৃত্যু হয় হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যু হয় মল্লে, এবং এছাড়া কিন্তু এই মল্লে এই মহাবীরের মৃত্যু হয় মল্লে। ওকে, ওকে, নেক্সট হচ্ছে এরপরে দেখবো হচ্ছে আমরা অবন্তী। ওকে, অবন্তী, দেখো অবন্তীর মেনলি দুটো রাজধানী ছিল, একটা হচ্ছে উজ্জয়িনী, আর একটা হচ্ছে মাহিষ্মতি। একটা উজ্জয়িনী এবং মাহিষ্মতি।
অবন্তীর উত্তর দিকে রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণ দিকে আছে মহিষ্মতি। ওকে, দেখো অবন্তী এটা কিন্তু খুবই শক্তিশালী ছিল এবং এমনকি মগধও কিন্তু তার সঙ্গে লড়াই করে পারেনি প্রথম পর্বে, পরে মগধে জয়লাভ করে অবন্তীকে। বাট প্রায় বহুদিন, প্রায় 100 বছর কিন্তু অবন্তীর সঙ্গে মগধের একটা শত্রুতা ছিল। পরবর্তীকালে কিন্তু মগধের শিশুনাগ বংশের রাজা শিশুনাগ কিন্তু এই অবন্তীকে দখল করে। ওকে, মগধের উল্লেখযোগ্য রাজা যার নাম হচ্ছে চন্ডপ্রদ্যোত। এই চন্ডপ্রদ্যোতের কথা কিন্তু দেখো, এই চন্ডপ্রদ্যোত কিন্তু উল্লেখযোগ্য রাজা। পরীক্ষা কিন্তু আসে যে চন্ডপ্রদ্যোত কোন বংশের রাজা, এই মগধের অবন্তীর রাজা। অবন্তীর যে নদী অবন্তীকে 2 ভাগে ভাগ করে, এটা কিন্তু কোশ্চেন এসছে। ওকে, আমাদের এসএসসি কোশ্চেন যে অবন্তীকে 2টো ভাগে ভাগ করেছে কোন নদী, নদীর নাম হচ্ছে বৈত্রবতী। এখানে লিখে দিলাম বৈত্রবতী। এই বৈত্রবতী নদীটি কি, এই নদী হচ্ছে 2 ভাগে ভাগ করে হচ্ছে এই মগধ। ওকে, নেক্সট হচ্ছে গান্ধার। গান্ধারের রাজধানী তক্ষশিলা। ওকে, গান্ধারের রাজধানী হচ্ছে তক্ষশিলা। ওকে, তো গান্ধারটি বর্তমানে কোথায় আছে? গান্ধার কিন্তু বর্তমানে রয়েছে পাকিস্তানের পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি জেলায় আছে। ও আরেকটা বলে রাখি, তোমায় বললাম না, যেটা হচ্ছে এই অবন্তী বর্তমানে কোথায় আছে। অবন্তী কিন্তু বর্তমানে মধ্যপ্রদেশের কিছু জায়গা বা মধ্যপ্রদেশের কিছু জেলা নিয়ে গঠিত। আহ মালব বলতে পারে, মানে মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গা নিয়ে কিন্তু অবন্তী তৈরি। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষা দিয়ে দেবে যে ধরো দিয়ে দিল যে এই মল্লটা বর্তমানে কোন রাজ্যে আছে, সুতরাং এগুলো পড়তে হবে, কোন রাজধানী পড়তে হবে, কোন নদী রয়েছে, একদম ডিটেলসে পড়তে হবে। ওকে, গান্ধার যেটা বললাম রাজধানী তক্ষশিলা, এবং তক্ষশিলার তৎকালীন সময়ের সব থেকে ফেমাস জায়গা, কারণ তক্ষশিলায় ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। ভারতবর্ষের সব থেকে প্রাচীন বা প্রথম বিশ্ববিদ্যালয় বলতে হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যেখানে পণ্ডিত কৌটিল্য যেখান থেকে শিক্ষা লাভ করেছে। আহ পাণিনি সেখান থেকে শিক্ষা লাভ করেছে। বিভিন্ন বড় বড় দার্শনিক যারা পণ্ডিত ছিল তারা কিন্তু তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছে। এবং শিক্ষার দিক থেকে শুরু করে বাণিজ্যের দিক থেকে সমস্ত দিক থেকে তক্ষশিলা ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল। ওকে, নেক্সট হচ্ছে 8 নাম্বার। নেক্সট হচ্ছে চেদি। দেখো চেদি, এই চেদি হচ্ছে বর্তমানে কিন্তু বর্তমানে হচ্ছে বুন্দেলখন্ড। ওকে, যেটাকে বলা হচ্ছে বুন্দেলখন্ড, মানে এই মধ্যপ্রদেশ বা এই যে যেটা বুন্দেলখন্ড মেনলি, সো এই বুন্দেলখন্ডে কিন্তু রয়েছে এখানে। চেদির রাজধানী হচ্ছে শক্তিমতি। ওকে, রাজধানী হচ্ছে শক্তিমতি। চেদি অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট হচ্ছে 9 নাম্বার হচ্ছে বৎস। এটা বর্তমানে কোথায় আছে? এলাহাবাদ। বৎস আছে বর্তমানে এলাহাবাদে রয়েছে বৎস। ওকে, এবং এটা হচ্ছে বৎসরে বর্তমানে কোন নদী? এটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। ওকে, এবং বৎসের রাজধানী হচ্ছে কোশাম্বী। ওকে, বৎসের রাজধানী হচ্ছে কোশাম্বী, বৎসের রাজধানী। ওকে, এবং বৎসের একটা উল্লেখযোগ্য রাজা ছিল যার নাম হচ্ছে উদয়ন। ওকে, তখন কিন্তু প্রথমেই বললাম যে 4টে ছিল খুব শক্তিশালী, একটা হচ্ছে বৎস, অবন্তী, কোশল আর হচ্ছে মগ। ওকে, বৎসের রাজা উদয়ন। এই উদয়ন কিন্তু গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল। গৌতম বুদ্ধের সমসাময়িক কোন কোন রাজা ছিল এগুলো আমাদের পড়তে হবে, কারণ দেখো পরীক্ষা কিন্তু দিয়ে দেবে যে নিচের কোন রাজা গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন না। এই যেমন বৎস রাজা উদয়ন, মগধের রাজা বিম্বিসার, অজাতশত্রু, কোশল রাজ প্রসেনজিৎ, এরা কিন্তু সব গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল। ওকে, তো এদের সম্পর্কে যখন পড়বো আমরা, যখন মগধটা পড়বো তখন একদম জেনে নেবো। ওকে, নেক্সট হচ্ছে মৎস্য। মৎস্য মৎস্যর রাজধানী হচ্ছে বিরাটনগর। ওকে, মনে রাখে মৎস্যের রাজধানী হচ্ছে বিরাটনগর। বিরাটনগর হচ্ছে মৎস্যের রাজধানী। বর্তমানে রাজস্থানের জয়পুর কেন্দ্র করে কিন্তু এই মৎস্য গড়ে উঠছে। ওকে, নেক্সট হচ্ছে 11 পাঞ্চাল। বর্তমানে উত্তরপ্রদেশে হচ্ছে পাঞ্চাল। ওকে,
এই পাঞ্চালের দুটো রাজধানী রয়েছে। উত্তরের রাজধানী বলা বলা হয় অহিচ্ছত্র এবং দক্ষিণের রাজধানী বলা কাম্বিল্লু। ওকে, মনে রাখবে পাঞ্চাল ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে অশমোক। অশমোক, অশমোকটা কেন ইম্পর্টেন্ট? কারণ ভারতের আমরা এই অবধি যা যা মহাজনপদ পড়লাম বেশিরভাগই তোমরা দেখতে পাচ্ছ যে উত্তরপ্রদেশ এবং বিহারকে কেন্দ্র করে আছে। মানে মেনলি ভারতবর্ষের উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাকে কেন্দ্র করে সমস্ত মহাজনপদ। দু একটা বলতে পারো ওই উত্তর পশ্চিমে, যেমন গান্ধার, সেরকম একটাই মহাজনপদ ছিল দক্ষিণ ভারতে, তার নাম হচ্ছে অশমোক, যেটি গোদাবরী নদীর তীরে অবস্থিত এই অশমোক। ওকে, এই অশমোকের রাজধানী কিছু, রাজধানীর নাম হচ্ছে পোতালি। রাজধানীর নাম হচ্ছে পোতালি বা পোতনা বা হচ্ছে পোতানা, এর রাজধানী ছিল। ওকে, এবং এই অশমোকটি হচ্ছে বর্তমানে মহারাষ্ট্র এবং তার আশেপাশে অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাকে নিয়ে কিন্তু গঠিত। ওকে, নেক্সট হচ্ছে আর বাকি রইল হচ্ছে কম্বোজ। 13 নম্বর হচ্ছে কম্বোজ। কম্বোজ বর্তমানে কোথায় আছে? বর্তমানে কিন্তু পাকিস্তান। ওকে, বর্তমানে কিন্তু পাকিস্তানে আছে কম্বোজ। কম্বোজের রাজধানীর নাম হচ্ছে রাজপুর। মনে রাখবে রাজধানী হচ্ছে রাজপুর। ওকে, এছাড়া একটা ইম্পর্টেন্ট যে অশোকের স্তম্ভ লেখে কিন্তু এই কম্বোজের কথা উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, মনে রাখবে অশোকের স্তম্ভ লেখে এই কম্বোজের কথা উল্লেখ পাওয়া যায়। নেক্সট আর বাকি রয়েছে 14 নম্বর হচ্ছে কুরু। কুরুর রাজধানী হচ্ছে হস্তিনাপুর। বর্তমানে হচ্ছে দিল্লি এবং উত্তরপ্রদেশের মিরাট নিয়ে কিন্তু কুরু গঠিত। এবং এই কুরু রাজ্যের অন্তর্ভুক্ত কিছু শহর আছে, যেমন থানেশ্বর, কুরুক্ষেত্র, যেটা কিন্তু হরিয়ানায় আছে। সুতরাং কুরু কিন্তু শুধুমাত্র মানে দিল্লি বা তার আশেপাশে হরিয়ানা, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গাকে নিয়ে গঠিত কুরু কিন্তু। ওকে, আর এই কুরু হচ্ছে রাজধানীর নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। এই রাজধানী কি? রাজধানী হচ্ছে ইন্দ্রপ্রস্থ, যেটা কিন্তু বর্তমানে আমরা দিল্লি বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে 15 নম্বর হচ্ছে ব্রিজি। দেখো ব্রিজি ইম্পর্টেন্ট কারণ ব্রিজি বলতে পারো একটা কিন্তু গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক ছিল। এই যে এতগুলো আমরা মহাজনপদ করলাম তার মধ্যে বেশিরভাগ মহাজনপদই ছিল রাজতান্ত্রিক, আর একমাত্র ব্রিজি ছিল প্রজাতান্ত্রিক। এবং ব্রিজিতে একাধিক উপজাতি বসবাস করতো। ঠিক আছে, যেমন বলতে পারি যে লিচ্ছবি, শাক্য, তারপর হচ্ছে গ্যাত্রিক, উগ্র, বিভিন্ন উপজাতি ছিল। যেমন এই বিজিতে শাক্য কুলে জন্ম হয় হচ্ছে গৌতম বুদ্ধের। ব্রিজিতে গ্যাত্রিক কুলে জন্ম হয় হচ্ছে কার? মহাবীরের জন্ম হয়। সুতরাং বিজি হচ্ছে একাধিক উপজাতি নিয়ে গঠিত। বিজির রাজধানী ছিল হচ্ছে বৈশালী। ওকে, এবং এই বৈশালীতে প্রথম পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে পৃথিবীর প্রথম বা ভারতের প্রথম কোথায় গণতান্ত্রিক রাজ্য স্থাপন করেছিল? কারা করেছিল? লিচ্ছবিরা করেছিল। কোথায়? এই বৈশালী। ওকে, নেক্সট হচ্ছে লাস্ট সুরসেন। ওকে, আর বিজিটা বর্তমানে কোথায় আছে? বর্তমানে কিন্তু এটা মেনলি বিহারে আছে। বিহারের মুজাফফর জেলা কিন্তু রয়েছে এই বিজি। নেক্সট হচ্ছে সুরসেন। এটি বর্তমানে হচ্ছে এর রাজধানী হচ্ছে মথুরা। বর্তমানে এটা কিন্তু উত্তরপ্রদেশে আছে। এটি যমুনা নদীর তীরে। ওকে, সুরসেন যমুনা নদীতে রয়েছে। এই তো মোটামুটি আমরা 16টি মহাজনপদ সম্বন্ধে আলোচনা করলাম। তো এবার তোমরা জানাবে যদি কোনো কারো কোয়ারি থাকে এই অবধি মহাজনপদ নিয়ে কোনো কোয়ারি থাকলে বলো। তারপরে কিন্তু আমরা নেক্সট দেখবো হচ্ছে রাইস ও মগধ নিয়ে আলোচনা করবো। ওকে, তো এগুলো কিন্তু এরকম ডিটেলস করতে হবে এবং তোমাদের যে নোটসে কিন্তু আরো ডিটেলসে পেয়ে যাবে তোমরা। ওকে, বলো কারো কোনো কোয়ারি থাকলে অবশ্যই করো। বলো, এনি কোশ্চেন? ওকে, ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে এরপরে রাইস অফ মগধ।
এই অবধি আমরা ষোড়শ মহাজন পদ নিয়ে আলোচনা করলাম। তো এরপরে দেখো এতগুলো মহাজন পদ ছিল, তার মধ্যে কিন্তু সবাইকে পরাজিত করে শেষ পর্যন্ত মগধ ভারতবর্ষের প্রথম একটা উল্লেখযোগ্য স্থান হয়ে ওঠে, এবং যেখানে একাধিক বংশ আসে, শিশুনাগ বংশ, হর্ষাঙ্ক বংশ, নন্দ বংশ, পরবর্তীকালে কিন্তু মৌর্য থেকে শুরু করে গুপ্তরা কিন্তু এই মগধই রাজত্ব করত। ওকে, মগধ, মগধের প্রথম যে বংশ সেটি হচ্ছে হারিয়াঙ্কা ডাইনেস্টি, বাংলায় হচ্ছে হর্ষাঙ্ক বংশ। তো হর্ষাঙ্ক বংশের প্রথম রাজা কে ছিল, বা হর্ষাঙ্ক বংশের যে কে প্রতিষ্ঠাতা, সেটা সঠিকভাবে জানা সম্ভব হয়নি, কিন্তু মনে করা হয় যে এই বংশের প্রথম উল্লেখযোগ্য যে রাজা তার নাম হচ্ছে বিম্বিসার। ওকে, এই বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা তার নাম হচ্ছে বিম্বিসার। তার সময়কালটা হচ্ছে 545 থেকে 493 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে বিম্বিসারের সময়কাল। এবং তাকে বলা হয়, বিম্বিসারকে বলা হয় মগধের প্রথম ঐতিহাসিক রাজা, ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পেরর অফ মগধ, বিম্বিসার প্রথম মগধের ঐতিহাসিক রাজা। এবার মগধের পিতৃ পরিচয় কি ছিল, মগধের বংশ পরিচয় কি ছিল, সেটা কিন্তু সঠিকভাবে জানা যায় না, যে মগধে আসলে তিনি কোন বংশের রাজা, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, এটা সঠিকভাবে জানা যায় না। বাট বিভিন্ন সোর্স থেকে একটা অনুমান করা যায় যে যেমন তার পিতার নামও, তার একাধিক তার পিতার নামের উল্লেখ আছে। যেমন বলতে পারি যে এই মগধের যে রাজা বিম্বিসার ছিল, এটাও কোনো কোনো গ্রন্থে, যেমন পুরাণ, তোমার প্রথমেই কিন্তু বলেছিলাম যে পুরাণ হচ্ছে এমনই একটা গ্রন্থ যেটা হয়তো অনেক সোর্স দিচ্ছে আমাদের, বাট সেটা আসলে কি প্রাসঙ্গিক কিনা একটা সমস্যা রয়েছে। যেমন বলতে পারো পুরাণের মধ্যে দেখো, পুরাণ টোটাল 18টি, যার মধ্যে একটা পুরাণ হচ্ছে মৎস্য পুরাণ। এই মৎস্য পুরাণে বলা হয়েছে যে বিম্বিসার শিশুনাগ বংশের সন্তান, এবং তিনি 24 বছর রাজত্ব করেন, এটা মৎস্য পুরাণে বলা হয়েছে। সুতরাং আমরা কিভাবে জানবো যে আসলেই কি বিম্বিসার কোন বংশের রাজা? মৎস্য পুরাণে বলা হয়েছে শিশুনাগ বংশের রাজা। ওকে, কিন্তু এটাকে আমরা প্রাসঙ্গিক মনে করা হয় না। এবং তোমাদের হচ্ছে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এত মানে যেগুলো বিতর্কিত বিষয় না জেনে এটা জানতে হবে। যেমন পরবর্তীকালে বৌদ্ধ গ্রন্থ মহাবংশ এবং অন্যান্য বৌদ্ধ সাহিত্যিক যেমন অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত থেকে জানা যায় যে মগধের প্রথম উল্লেখযোগ্য রাজা তার নাম হচ্ছে বিম্বিসারী। সুতরাং এটা আমাদের প্রাসঙ্গিক বিষয় না, আমাদের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে আমরা মেনলি এই যুগ সম্বন্ধে, বা এই 16 এম্পেরর 16 শতাব্দী বা 6th সেঞ্চুরি সম্বন্ধে ভালো করে জানার জন্য আমাদের সোর্স কিন্তু একমাত্র ভালো সোর্স হচ্ছে এই বৌদ্ধ এবং জৈন। ওকে, তাহলে মগধের প্রথম উল্লেখযোগ্য রাজা মনে করা বিম্বিসারকেই। বিম্বিসারের পিতার নাম ছিল হচ্ছে ভট্টীয়। ওকে, তার মাতার নাম হচ্ছে বিম্ব। আবার কোন কোন গ্রন্থে বলা আছে তার পিতার নাম হচ্ছে অশ্বজিৎ, ক্ষেমেন্দ্র, অনেক তথ্য দেওয়া আছে, বাট সেগুলো আমরা সেই দিকে না গিয়ে জাস্ট এইটুকু মনে রাখবো, বিম্বিসারের পিতার নাম হচ্ছে ভট্টীয়, মায়ের নাম হচ্ছে বিম্ব। ওকে, তার উপাধি ছিল হচ্ছে শ্রেণিক বা সেনীয়। এবার এই শ্রেণিক বা সেনীয় উপাধির পিছনে কি কারণ আছে তোমরা একটু জেনে নাও। ওকে, বাট এইটা মনে রাখবে, তার উপাধি শ্রেণিক বা সেনীয়, তার উপাধি ছিল কি, কেন তার নাম দেওয়া হচ্ছে শ্রেণিক বা সেনীয়। এবার একটু বলে রাখি তাকে সেনীয় কেন বলা হয়েছে। এবার কিছু কিছু ঐতিহাসিক মনে করেন যে হয়তো তিনি রাজা হওয়ার আগে সেনাপতি ছিলেন, এবং তিনি যখন রাজা হয় তিনি তার সৈন্য বাহিনীকে প্রথম সুসজ্জিত ভাবে গড়ে তোলেন। আবার অনেকে এটাও বলেন যে মগধের প্রথম একটা স্থায়ী সেনাবাহিনী তৈরি করেন বিম্বিসার, তাই তার উপাধি ছিল সেনীয়। ওকে, আবার তাকে শ্রেণিক কেন বলা হতো, কিছু ব্যক্তি মনে করেন, কিছু ঐতিহাসিক মনে করেন যে সেই সময় শ্রেণিক বলা হতো বা শ্রেণী বলা হতো কাদের, যারা ব্যবসা বাণিজ্য করত। ওকে, বা বণিক সম্প্রদায়কে বলা হতো। বণিক সম্প্রদায়কে বলা হতো হচ্ছে
বণিক যে সংগঠন ছিল তাদেরকে বলা হতো গিল্ড। ওকে, বণিক সম্প্রদায়কে বলা হতো গিল্ড বলা হতো। ওকে, এবং এই গিল্ডের থেকে কিন্তু এই বণিকদের ধারণা আসে। তো হয়তো তিনি ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করতো, ব্যবসায়ীদের অনেক তিনি উৎসাহ দিত, তাই তাকে শ্রেণিক উপাধি দেওয়া হয়েছে। সুতরাং আমরা এই বিতর্কতে গেলাম না, সুতরাং আমরা এটুকু জানলাম তার উপাধি ছিল শ্রেণিক বা শ্রেণী। তারপরে আমরা দেখবো বিম্বিসার, যেহেতু এই বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা, তো তিনি তার সাম্রাজ্যকে কিভাবে বিস্তার করেন। তার ক্ষুদ্র সাম্রাজ্য যেটা ছিল মাত্র দক্ষিণ বিহারের এবং ওই গয়া জেলার সীমাবদ্ধ ছিল, সেটাকে সারা ভারতবর্ষে কিভাবে বিস্তার করেন এই বিম্বিসার। তার প্রথমে আমরা দেখে নেবো তার সাম্রাজ্য বিস্তার, তিনি কিভাবে সাম্রাজ্য বিস্তার করেন। ফার্স্ট অফ অল, বিম্বিসার 15 বছর বয়সে সিংহাসনে বসেন, এবং তিনি যখন সিংহাসনে বসেন তার রাজ্য কি ছিল যেটা একটু বললাম, তার রাজ্য পাটনা, বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলার মধ্যে সীমাবদ্ধ ছিল এই মগধ। ওকে, কিন্তু তিনি নিজের বুদ্ধির দ্বারা বা নিজের বিচক্ষণতার দ্বারা এটা কিন্তু অনেক দূর বিস্তার করেন। তিনি ফার্স্ট অফ অল রাজা হয়ে যেটা করেন, তিনি অনুভব করেন যে মগধের কোনো নির্দিষ্ট সেনাবাহিনী নেই। তিনি তার সেনাবাহিনীকে সুন্দরভাবে সাজান, এবং এই কারণে অনেক ঐতিহাসিক যেমন রমিলা থাপার থেকে শুরু করে অনেক ঐতিহাসিক বলেছেন যে মগধের প্রথম রাজা যিনি স্থায়ী সেনাবাহিনী তৈরি করেন। ওকে, মগধের প্রথম রাজা যিনি একটি স্থায়ী সেনাবাহিনী তৈরি করেন সেটা হচ্ছে বিম্বিসার। ওকে, এবার তিনি তার সাম্রাজ্যকে বিস্তার করার জন্য 3টে পলিসি গ্রহণ করেন। 1 নাম্বার পলিসি হচ্ছে বৈবাহিক সম্পর্ক স্থাপন। বৈবাহিক সম্পর্ক কিভাবে স্থাপন করেন? বৈবাহিক সম্পর্ক তিনি অনুভব করেন যে যেহেতু আমি একটা ক্ষুদ্র রাজ্যের রাজা, আমাকে রাজ্য বিস্তার করার জন্য অনেকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে, তিনি তাই বেছে নেওয়া হচ্ছে বৈবাহিক সম্পর্ক। কি করেন তিনি? 1 নাম্বার, তিনি কোশল বংশ ছিল সেই সময়কার একটা শক্তিশালী বংশ। তো কোশল বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন, এবং কোশল বংশের যে রাজা ছিল মহাকৌশল, তার মেয়ের নাম হচ্ছে কোশলা দেবী। কোশলা দেবীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন, যার ফলে তিনি কাশী গ্রামটা, দেখো এই কাশী কিন্তু একসময় স্বাধীন ছিল, কাশী পরবর্তীকালে আসে কোশলের অধীনে। কাশীকে আবার যৌতুক দেওয়া হয়, কাকে? বিম্বিসারকে কাশী গ্রামে যৌতুক দেওয়া হয়। এই কাশী গ্রাম থেকে বছরে তিনি 1 লক্ষ টাকা তিনি কি পেতেন? 1 লক্ষ টাকা তিনি হচ্ছে ট্যাক্স পেতেন। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তিনি ট্যাক্স। সুতরাং বুঝতেই পারছো, ছোট একটা রাজ্যের রাজা হয়ে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তিনি কাশী গ্রাম পেয়ে যায়, যেখান থেকে তার অনেক ট্যাক্স পায়, যার ফলে তার রাজ্যের বা তার প্রশাসনের উন্নতি হয়। এরপরে 2 নাম্বার, তিনি বিবাহ স্থাপন করেন বৈশালীর সঙ্গে। বৈশালী বলতে কাদের বুঝবো আমরা? ব্রিজিতে একাধিক উপজাতি ছিল, যার মধ্যে একটা উপজাতি হচ্ছে বৈশালীরা ছিল তৎকালীন সময়ে একটা অন্যতম শক্তিশালী, কারণ তারা একাধিক উপজাতি নিয়ে গঠিত ছিল। ওকে, বৈশালীর মধ্যে ছিল লিচ্ছবি নামে বিভিন্ন উপজাতি। তো এই লিচ্ছবি বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন, এবং লিচ্ছবি বংশে যে রাজা ছিল যার নাম হচ্ছে চেতকের মেয়ে যার নাম হচ্ছে চেলেন্না, এই চেলেন্নার সঙ্গে বৈবাহিক সম্পর্ক, চেলেন্নার সঙ্গে বিয়ে হয় তার, যার ফলে তার সাম্রাজ্য বিস্তার হয় নেপাল পর্যন্ত। ভাবো একটু, যেখানে সাম্রাজ্য ছিল বিহার, সে বিহার থেকে তিনি চলে যাচ্ছে হিমালয়ের পাদদেশ বা নেপাল পর্যন্ত তার সাম্রাজ্য চলে যায়, মানে এতদূর তিনি সাম্রাজ্য পেয়ে যায়, মানে এতদূর তিনি তার ডাউরি পেয়ে যায় বলতে পারো। ওকে, এরপরে তিনি বিয়ে করে পাঞ্জাবের মদ্রা বংশের রাজকন্যা হেমাকে বিয়ে করেন। 4 নাম্বার, বিদেহ বংশের রাজকন্যা বাসবীকে বিয়ে করেন। এই সমস্ত বংশের সঙ্গে বিয়ে সম্পর্ক করার ফলে কি হয়? যখন অন্যান্য রাজ্য মগধকে আক্রমণ থেকে বিরত থাকে, কারণ মগধ বিভিন্ন শক্তিশালী বংশের সঙ্গে সম্পর্কিত, যার ফলে মগধ অনেকটাই নিরাপদ, কারণ চারিদিকে সমস্ত ভালো ভালো বংশের সঙ্গে তার সম্পর্ক আছে, কারণ এদেরকে সাপোর্ট করবে, এরা মগধকে সাপোর্ট করবে।
অপরদিকে যখন মগধ কাউকে আক্রমণ করবে তখন এরা তাকে মগধকে সাপোর্ট করবে, সুতরাং মগধ অনেকটি নিরাপদ ছিল। তো এইভাবে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে কিন্তু তার সাম্রাজ্যটাকে এগিয়ে যায় বিম্বিসার। ওকে, এবং আরেকজন ঐতিহাসিক যিনি এই বিম্বিসার সম্বন্ধে তিনি অনেক কিছু তিনি রিসার্চ করেছেন, তার নাম হচ্ছে হেমচন্দ্র রায় চৌধুরী। হেমচন্দ্র রায় চৌধুরী তার পলিটিক্যাল হিস্টোরি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, পলিটিক্যাল হিস্টোরি অফ এনসিয়েন্ট ইন্ডিয়াতে তিনি বলেছে যে সেই সময় ফ্রান্সের যে যারা রাজবংশ ছিল তাদেরকে বলা হতো বুর্ব রাজবংশ, এবং অস্ট্রিয়ার রাজবংশ ছিল হচ্ছে হ্যাবসবার্গ। এই অস্ট্রিয়া এই বুর্বর সঙ্গে হ্যাবসবার্গের যে সম্পর্ক স্থাপন হয়, বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়, তাই তিনি বলেছে যে বিম্বিসারকে এই অস্ট্রিয়ার এবং বুর্বর বংশের সঙ্গে কম্পেয়ার করেছেন। সেইটুকু তোমাদের না জানলেও হবে, বাট তোমরা যেটা মনে রাখবে, পরীক্ষায় দিয়ে দেবে কোশ্চেন বা ডাব্লিউবিসিএস প্রিলিমস দেখা গেছে দিয়ে দেবে যে এই যে হেমচন্দ্র রায় চৌধুরী তিনি কোন বংশের ইতিহাস লিখেছেন, তিনি হচ্ছে এই এনসিয়েন্ট ইন্ডিয়া বা মগধের ইতিহাসটা লিখেছেন বলতে পারো। ওকে, কাল এই গ্রন্থের নামটা মনে রাখবে, পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, কার লেখা? এই হেমচন্দ্র রায় চৌধুরীর লেখা। ওকে, তো আমরা এরপরে দেখবো হচ্ছে তার 2 নম্বর পলিসি। তার 1 নম্বর পলিসি কি ছিল? তার 1 নম্বর পলিসি ছিল বৈবাহিক নীতি। তার 2 নম্বর পলিসি হচ্ছে যুদ্ধনীতি। তার 2 নম্বর পলিসি যুদ্ধনীতি। কার সঙ্গে যুদ্ধ করেন? যারা দুর্বল, যারা তার প্রতিবেশী, যারা তার শত্রু বা যারা তার কাছের শত্রু, তাদের সঙ্গে যুদ্ধ করে। তিনি যুদ্ধের মাধ্যমে একটা রাজ্য গ্রাস করেন, অঙ্গ। দেখো বলা হয় যে অঙ্গরাজ্য জয়ের মাধ্যমে মগধের সাম্রাজ্য বিস্তার শুরু করে বিম্বিসার, এবং অশোক কলিঙ্গ জয়ের মাধ্যমে মগধের সাম্রাজ্য বিস্তার শেষ করে। ওকে, ভালো করে শুনবে, মগধের সাম্রাজ্য বিস্তার শুরু হয় অঙ্গ জয়ের মাধ্যমে, অশোকের কলিঙ্গ জয়ের মাধ্যমে মগধের সাম্রাজ্য বিস্তার শেষ হয়। ওকে, সুতরাং এবার এত রাজ্যবাদে বিম্বিসার কেন শুধুমাত্র অঙ্গ জয় করলো, তার পিছনে কিছু কারণ আছে। কি কারণ? ভালো করে শুনবে। 1 নাম্বার কারণ হচ্ছে মগধের বিম্বিসারের যে পিতা ছিল, পিতাকে হারিয়েছিল অঙ্গ বংশের রাজা, ওকে, যার নাম ব্রহ্মদত্ত। তিনি বিম্বিসারের পিতাকে যুদ্ধে হারিয়েছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্য। 2 নম্বর কারণ, অঙ্গের যে রাজধানী ছিল চম্পা, চম্পায় যে বন্দর ছিল, চম্পা বন্দরের মাধ্যমে ভারতবর্ষের আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত চম্পা। এই বিভিন্ন ব্যবসা করার জন্য চম্পার উপর দিয়ে গিয়ে ব্যবসা করতে হতো, চম্পাকে ট্যাক্স দিতে হতো, এবং ব্যবসা বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত পূর্ব ভারতের এই চম্পা। সুতরাং বিম্বিসারের পক্ষে বা মগধের পক্ষে এটা মেনে নেওয়া কখনোই পসিবল ছিল না যে মগধেরই তার বিম্বিসারের মগধের রাজ্যের পাশে আর একটা ক্ষুদ্র রাজ্য যারা এত শক্তিশালী, ব্যবসার দিকে তারা এগিয়ে রয়েছে, এবং এই সমস্ত কারণে কিন্তু অঙ্গরাজ্যকে গ্রাস করা অপরিহার্য হয়ে পড়ে এই কার জন্য? বিম্বিসারের জন্য। সুতরাং এই বিম্বিসার গ্রাস করে এবং অঙ্গবংশের রাজা ব্রহ্মদত্তকে হত্যা করে এবং সম্পূর্ণ অঙ্গকে মগধের সাম্রাজ্য করে। পরবর্তীকালে এই চম্পা রাজ্যের দায়িত্ব দেওয়া হয় কাকে? বিম্বিসারের যে পুত্র ছিল যার নাম হচ্ছে অজাতশত্রুকে চম্পা রাজ্যের রাজা করা হয়, মানে দায়িত্ব দেওয়া হয়। ওকে, এটা হয়ে গেল তার যুদ্ধনীতি। 3 নাম্বার নীতি তার হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কার সঙ্গে বন্ধুত্ব করেন? যারা দূরে। ভালো করে শুনবে, বৈবাহিক সম্পর্ক কাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করে? যারা শক্তিশালী, তাদের সঙ্গে বিবাহ সম্পর্ক রাখছে। যারা দুর্বল, যারা তার পথের কাঁটা, তাদের সঙ্গে যুদ্ধ করছে। যারা দূরে, যাদেরকে জয় করা পসিবল না, তাদের সঙ্গে বন্ধুত্ব করছে। যেমন গান্ধার, দেখে বুঝতেই পারছো গান্ধার কোথায় আছে? প্রথমেই বললাম ক্লাসের শুরুতে, গান্ধার ছিল পাকিস্তানে, মগধ রয়েছে বিহারে। তো বিহারের থেকে গান্ধারকে তো আক্রমণ করা সম্ভব না, তাই না? তাই তিনি গান্ধার রাজ্যের যে রাজা ছিল যার নাম হচ্ছে পুক্কুসতী। কি নাম? নাম হচ্ছে পুক্কুসতী। এই পুক্কুসতীর সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেন। ওকে, পুক্কুসতী মগধে তার দূত পাঠায়। অপরদিকে আর একটা রাজ্য যেটা ছিল অবন্তী,
অবন্তী ছিল হচ্ছে মধ্যপ্রদেশে। অবন্তী যেমন শক্তিশালীও ছিল, সেরকম অবন্তী মগধ থেকে অনেকটা দূরেও ছিল। তো তাই কি করেন তিনি, অবন্তী যে রাজা ছিল যার নাম হচ্ছে প্রদ্যোৎ, যে অন্যতম শক্তিশালী, প্রদ্যোৎ যখন জন্ডিস রোগে আক্রান্ত হয়, বিম্বিসার কি করেন, তার নিজের চিকিৎসক যার নাম হচ্ছে জীবক, এই জীবককে জন্ডিস রোগ সারানোর জন্য অবন্তী পাঠানো হয়। পরবর্তীকালে জীবক এই প্রদ্যোৎকে জন্ডিস রোগকে মুক্তি দেয়, যার ফলে প্রদ্যোতের সঙ্গে বা অবন্তীর সঙ্গে মগধের একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়। এছাড়া বরুক রাজ্য, বরুক রাজ্যের রাজা ছিল রুদ্রায়ণ, রুদ্রায়ণের সঙ্গে মগধের ভালো সম্পর্ক ছিল। এই বরুকটা কোথায় আছে? বরুকটা বর্তমানে পাকিস্তানের সিন্ধুতে রয়েছে। সুতরাং যারা দূরে তাদের সঙ্গে ভালো সম্পর্ক করেন, যারা কাছের, যারা হচ্ছে তার শত্রু, যারা তার নিকটবর্তী শত্রু, তাদেরকে যুদ্ধ দ্বারা জয় করেন, যারা শক্তিশালী তাদের সঙ্গে বিবাহ সম্পর্ক স্থাপন করে তার সাম্রাজ্য বিস্তার করে। এইভাবে কূটনীতির মাধ্যমে একটা ছোট রাজ্যের রাজা হয়ে তার সাম্রাজ্যকে বহুদূর বিস্তার করে। ওকে, নেক্সট আমরা দেখবো বিম্বিসারের শাসন ব্যবস্থা। দেখো আমি কিন্তু জাস্ট দুই একটা কথা বলে কিন্তু বিম্বিসারকে শেষ করতে পারতাম। আমি যেহেতু তোমাদের ক্লাসটা একদম ডাব্লিউবিসিএস মেইনস ওরিয়েন্টেড মতো হবে, সুতরাং একদম প্রত্যেকটা চ্যাপ্টার এরকম ডিটেলসে করাবো, যাতে আমি যা করাবো এর বাইরে কোনো বই থেকে একটা কিছু লাইন না পড়তে হয়, আমি যা পড়াবো যাতে এর বাইরে কিছু নাও আসে। ঠিক আছে, এইটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো যদি ঠিকঠাক আমার ক্লাসটা করো এবং ঠিকঠাক নোটসটা ঠিকঠাক করো। যা বলবো তাই কমন আসবে, বা যেটা নোটস দেবো সেটা যদি মাল্টিপল টাইম রিভিশন হয় তোমরা কিন্তু 100% কমন পাবে, এইটুকু গ্যারান্টি। ওকে, আর ইতিহাসের ওয়েটেজ বুঝতেই পারছো, প্রিলিমসের 50 মার্কস তোমরা একদম পাওয়ার জন্য এবং ইতিহাসে কিন্তু মেইনসে একটা ভালো একটা নাম্বার পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ইতিহাসটা কিন্তু ভালো করে গুরুত্ব দিতে হবে। বাদ বাকি সমস্ত সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে, বাট ইতিহাসকেও গুরুত্ব দিতে হবে বেশি করে, প্রিলিমসের জন্য বেশি করে। ওকে, এবার বিম্বিসারের রাজধানী ছিল হচ্ছে রাজগৃহ। এই রাজগৃহ শহরটা তৈরি করে হচ্ছে বিম্বিসার। ওকে, কিন্তু এই রাজগৃহ শহরটা, তো হিউয়েন সাং নাম শুনেছো তোমরা সবাই, হিউয়েন সাং। হিউয়েন সাং এর থেকে জানা যায়, হিউয়েন সাং এর যে গ্রন্থ রয়েছে সিইউকি থেকে জানা যায় যে এই রাজগৃহটা একসময় আগুনে পুড়ে যায়, আগুনে পুড়ে যায়। ওকে, পরবর্তীকালে বিম্বিসারের যে পুত্র ছিল অজাতশত্রু, অজাতশত্রু কি করে, এই বিম্বিসারের অজাতশত্রু এই একজন মহাগোবিন্দ নামে একজন আর্কিটেক্টের সাহায্যে রাজগৃহ শহরটাকে আবার পুনর্নির্মাণ করে। ওকে, এই কথা কিন্তু উল্লেখ পাওয়া যায়, ফাহিয়েনও উল্লেখ করে। ওকে, এছাড়া বিম্বিসার একজন উল্লেখযোগ্য রাজা, যিনি কিন্তু তার সাম্রাজ্যকে খুব সুন্দরভাবে বিস্তার করেছিলেন। ওকে, এবার যদি বলি তার ধর্মমত, তার ধর্মটাকে কিভাবে প্রচার করেন। ওকে, ধর্মমত যদি বলি, দেখো বিম্বিসার গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল এবং তিনি বিম্বিসারের সঙ্গে গৌতম বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বৌদ্ধ ধর্মকে তিনি রাষ্ট্রীয় ধর্ম হিসেবে গড়ে তোলেন এবং গৌতম বুদ্ধকে তিনি কি করেন, গৌতম বুদ্ধকে তিনি বেনুবন, ওকে, গৌতম বুদ্ধকে বেনুবন নামে একটি অরণ্য দান করেন। সেখানে গৌতম বুদ্ধ তার বৌদ্ধ সংঘ স্থাপন করেন, সংঘ স্থাপন করে কিন্তু সেখানে বসবাস করা শুরু করেছিলেন। ওকে, এছাড়া তিনি তার সাম্রাজ্যকে তার বিভিন্ন গ্রামে বিভিন্ন স্বায়ত্তশাসন ছিল। গ্রামে গৌতম বুদ্ধের বিম্বিসারের সময় গ্রামে যারা শাসন করত তাদেরকে বলা হতো গ্রামকূট বা গ্রাম ভোজক বলা হতো। ঠিক আছে, এইভাবে তিনি কিন্তু তার সাম্রাজ্যকে সুন্দর করে বিস্তার করেন। এবার সারা জীবন ভালোভাবে রাজত্ব করার পরও তার শেষ জীবন তার খুব কষ্টে কাটে, কারণ তিনি তার পুত্রের দ্বারা হত্যা হয়। প্রথম রাজা বলতে পারো মগধের বা ভারতের ইতিহাসের প্রথম রাজা যিনি নিজের পুত্রের দ্বারা হত্যা হয়। বৌদ্ধ গ্রন্থ দীর্ঘ নিকায়ে বলা আছে, ওকে, এটা অন্য তথ্য দেওয়া আছে, কি বলা আছে, তো এখানে বলা আছে যে অজাতশত্রু তার পিতাকে হত্যা করেন। ঠিক আছে, কার পরামর্শে? দেবদত্ত নামে একজন ব্যক্তির কুপরামর্শে অজাতশত্রু তার পিতাকে হত্যা করেন। ওকে, অপরদিকে জৈন গ্রন্থ যার নাম হচ্ছে জৈন গ্রন্থে আবশ্যক সূত্রে বলা আছে যে অজাতশত্রু তার পিতাকে হত্যা করেনি। অজাতশত্রুর আগমনের ভয়ে বিম্বিসার বিষ খেয়ে প্রাণ ত্যাগ করেন, মানে নিজেই বিষ খেয়ে আত্মহত্যা করেন। ওকে, দুটি মনে রাখতে পারো, দীর্ঘনিকায় বলা আছে বিম্বিসার অজাতশত্রু হত্যা করেন,
আর আবশ্যক সূত্রে বলা আছে যে নিজেই আত্মহত্যা করেন অজাতশত্রু আগমনের ভয়ে। ওকে, তো এইভাবে টোটাল কিন্তু যাই হোক বিম্বিসার পরবর্তীকালে তার পুত্রের দ্বারা হত্যা বা যেভাবে হোক সেভাবে মারা যায়। তো আজকের ক্লাসে কিন্তু আমরা বিম্বিসার সম্বন্ধে একদম ইন ডিটেলস আলোচনা করলাম, এর বাইরে কোনো কিছুই নেই বিম্বিসার সম্বন্ধে। ওকে, তো আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে পেরেছো। এরপরে আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করি, একটা আমরা এমসিকিউ করি, তারপরে কিন্তু ক্লাসটা এন্ড করব। ওকে, চলো, তো তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। বলো, 1 নাম্বার কোশ্চেন তোমরা সবাই অ্যান্সার করো, কোনটা হবে অ্যান্সার? তোমাদের আমি কমেন্ট গুলো দেখছি, অ্যান্সার করো। 1 নাম্বার কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন, বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা? বলো, বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা? প্রত্যেকে অ্যান্সার করো, বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা? ওকে, যারা ডি বলছো তাদের অ্যান্সার সঠিক না, অ্যান্সার কিন্তু হবে হচ্ছে ক্ষেমেন্দ্র। ওকে, ক্ষেমেন্দ্র রচিত বৃহৎ কথা, মনে রাখবে ক্ষেমেন্দ্র রচনা করেন বৃহৎ কথা। ওকে, চলো নেক্সট হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। গৌতম বুদ্ধ কোন মহাজন পদে দেহ ত্যাগ করেন? আজকেরই ক্লাসে তোমাদের পড়ালাম যে গৌতম বুদ্ধ কোন মহাজন পদে দেহ ত্যাগ করেন, বলো কোনটা হবে? ওকে ওকে, একদম সঠিক, মল্ল। ওকে, মল্লের রাজধানী কি ছিল? মল্লের রাজধানী কুশীনগর, যেখানে গৌতম বুদ্ধ মহাবীর তিনি দুইজনই কি করেন, তারা দুইজনই হচ্ছে মারা যান এখানে। ওকে, মল্লটা কোথায় আছে? বর্তমান উত্তরপ্রদেশ, বৎস মধ্যপ্রদেশ, সরি বৎস উত্তরপ্রদেশ, গান্ধার পাকিস্তান, অবন্তী মধ্যপ্রদেশ। নেক্সট 3 নাম্বার কোশ্চেন, কোন রচনায় চন্দ্রগুপ্ত মৌর্যকে কুলহীন বলা হয়েছে? বলো, কোন রচনায় চন্দ্রগুপ্ত মৌর্যকে কুলহীন বলা হয়েছে? কোনটা অ্যান্সার হবে? কোন রচনায় চন্দ্রগুপ্ত মৌর্যকে কুলহীন বলা হয়েছে? ওকে, অ্যান্সার সঠিক, মুদ্রা রাক্ষস। কার লেখা? বিশাখ দত্তের লেখা। এই বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে বলা আছে যে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহায়তায় নন্দবংশে হত্যা করেন, এই নন্দবংশকে পরাজিত করেন এবং মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। এবং তোমাদের এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2014 সালের কোশ্চেন যে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহায়তায় নন্দবংশ পরাজিত করেন, এটা কোন গ্রন্থে পাওয়া যায়? এই মুদ্রাকোষে কিন্তু পাওয়া যায় কথা। ওকে, এছাড়া এই মুদ্রাকোষে তাকে বলা হয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্যকে কুলহীন বলা হয়েছে। ওকে, কথা শরীর সাগর কার লেখা? সোমদেব ভট্ট। কুমার সম্ভব কার লেখা? কালিদাস। দিব্যবদান, এটা হচ্ছে একটা বৌদ্ধ গ্রন্থ। ওকে, 4 নাম্বার কোশ্চেন, অশোক কোন শিলালিপিতে প্রজা কল্যাণমূলক কার্যাবলীর কথা উল্লেখ করেছেন? বলো, অশোকের কোন শিলালিপিতে প্রজা কল্যাণমূলক কার্যাবলীর কথা উল্লেখ পাওয়া যায়? চলো দেখে নেবো অ্যান্সার। তোমাদের প্রত্যেকের অ্যান্সারই ভুল। অ্যান্সার হচ্ছে 7 নাম্বার ইনস্ক্রিপশনে পাওয়া যায় অশোকের প্রজা কল্যাণমূলকের কথা। ওকে, এবার অশোক হচ্ছে দেখো 1837 সালে জেমস প্রিন্সেপ কিন্তু অশোকের লিপি প্রথম পাঠোদ্ধার করেন। অশোকের লিপি দুটো ভাগে লেগে, একটা হচ্ছে ব্রাহ্মী আর একটা হচ্ছে খরষ্টি। ওকে, তো ব্রাহ্মী লিপিটা সারা ভারতবর্ষের সমস্ত মানুষের জন্যই ছিল, আর খরষ্টিটা শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে যারা বসবাস করতো তাদের জন্য ছিল খরষ্টি, মেনলি গ্রিকদের জন্য। নেক্সট 5 নাম্বার কোশ্চেন, পতঞ্জলির মহাভাষ্যে কোন সম্প্রদায়কে নির্মল শূদ্র বলা হয়েছে? বলো, পতঞ্জলির মহাভাষ্যে কোন সম্প্রদায়কে বলা হয়েছে নির্মল শূদ্র? চলো দেখে নেবো কোনটা অ্যান্সার হবে। অ্যান্সার কিন্তু অপশন ডি হবে, শকদের বলা হয়েছে নির্মল শূদ্র। ওকে, নেক্সট 6 নাম্বার কোশ্চেন, সাতবাহন বংশের শেষ রাজার নাম কি? বলো, সাতবাহন বংশের শেষ রাজা কি হবে? চলো দেখে নেবো। সাতবাহন বংশের শেষ রাজার নাম হচ্ছে যজ্ঞশ্রী সাতকর্ণী। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শিমুখ। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। 7 নাম্বার কোশ্চেন, কনিষ্ক কোন বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করেন? কনিষ্ক কোন বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করেছিলেন? কোনটা অ্যান্সার হবে? বলো কোনটা অ্যান্সার হবে?
একদম সোজা কোশ্চেন। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কত খ্রিস্টাব্দে? 72 খ্রিস্টাব্দে আহ্বান করেন। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কবে হয়? 483 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয়টা 383 খ্রিস্টপূর্বাব্দ। তৃতীয়টা হচ্ছে 250 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, এগুলো সম্বন্ধে কিন্তু ক্লাসে আলোচনা করবো। 8 নাম্বার কোশ্চেন। আর কোন রাজা কৃষ্ণ চরিতম নামে একটি গ্রন্থ লেখেন? বলো, কোন রাজা কৃষ্ণ চরিতম নামে গ্রন্থ লেখেন? দেখো, যারা যারা আজকে ডেমো ক্লাস দেখছো, তোমাদের অ্যান্সার দেখে একটু বুঝতে পারছি যে আমি যে মানে এটুকু অনুমান করছি যে তোমাদের বেসিকে অনেক সমস্যা আছে। বেসিকটা ভালো করে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? কারণ সোজা কোশ্চেন তোমরা অ্যান্সার ঠিকঠাক করতে পারো না। ওকে, অ্যান্সার হবে হচ্ছে সমুদ্রগুপ্ত। অ্যান্সার হবে ওকে, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কে ছিল? গুপ্ত বংশের রাজা। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। গুপ্ত বংশের শেষ রাজা হচ্ছে বিষ্ণুগুপ্ত। ওকে, তার সভাকবির নাম হচ্ছে হরিসেন। হরিসেন এলাহাবাদ প্রশস্তি থেকে তার কথা জানা যায়। তার লেখা গ্রন্থের নাম কৃষ্ণচরিতম, এবং তিনি একজন উল্লেখযোগ্য বীণাবাদক ছিলেন, উল্লেখযোগ্য একজন কবি ছিলেন। ওকে, নেক্সট 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার করো। কোন গুপ্ত রাজার রৌপ্য মুদ্রা বা রূপার মুদ্রার ভান্ডার সাতরা জেলায় পাওয়া যায়? কোন গুপ্ত রাজার রূপার মুদ্রার ভান্ডার সাতরা জেলায় পাওয়া যায়? কোনটা হবে? চলো দেখে নেবো অ্যান্সার কোনটা হবে। অপশন ডি অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভান্ডার। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হতো? সকারই বলা হতো, তাকে বিক্রমাদিত্য বলা হতো, তার রাজসভার নবরত্ন ছিল। ওকে, বিভিন্ন দিক থেকে তার ইম্পর্টেন্ট। তিনি হচ্ছে গুপ্ত বংশের প্রথম রাজা। তার রাজধানী তিনি ট্রান্সফার করে হচ্ছে উজ্জয়িনীতে, মানে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করে উজ্জয়িনীতে। ওকে, চলো লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের। জাম্বুবতী কল্যাণকম গ্রন্থটি কার লেখা? জাম্বুবতী কল্যাণকম গ্রন্থটি কার লেখা? চলো দেখে নেবো। অ্যান্সার হবে কৃষ্ণদেব রায়ের লেখা। কৃষ্ণদেব রায় কে? তিনি হচ্ছে বিজয়নগরের তুলুপ বংশের রাজা কৃষ্ণদেব রায়। তার যার লেখা গ্রন্থের নাম জাম্বুবতী কল্যাণকম। এটা কোন ভাষায় লেখা? এটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা হচ্ছে জাম্বুবতী কল্যাণকম। তার লেখা আরেকটা গ্রন্থ আছে, নাম হচ্ছে আমুক্ত মাল্যদা। ঠিক আছে, আমুক্ত মাল্যদা, যেটি যেটি হচ্ছে তামিল ভাষায় লেখা। মনে রাখবে তার দুটো গ্রন্থ কৃষ্ণদেব রায়ের, একটা হচ্ছে আমুক্ত মাল্যদা যেটি তামিল ভাষায় লেখা, জাম্বুবতী কল্যাণকম যেটা সংস্কৃত ভাষায় লেখা। ওকে, তো আজকে আমাদের এই 10টাই কোশ্চেন ছিল। তো এবার তোমাদের এটাই বলবো, হ্যাঁ তোমাদের তো অবশ্যই টাইপস নোটস দেবো। ওকে, দেখো ভালো করে শুনবে, যারা একটু বলছো আমি কিভাবে নোটস দেবো বা ক্লাসটা কিভাবে চলবে একটু শুনে নাও, তারপর ক্লাসটা আমি এন্ড করবো। তোমরা ক্লাসের নোটস বাংলা ভাষা ইংরেজি ভাষায় দুটো ভাষাতে টাইপ নোটসই পাবে। ওকে, এবং যদি কিছু আমি লিখিয়ে করাই সেটাও তোমরা পাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো এইভাবেই প্রিপারেশন তোমাদের করাবো, যাতে তোমাদের ইতিহাস নিয়ে কোনো সমস্যা না থাকে। যাদের বেসিকের সমস্যা, প্রত্যেকের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, তোমরা যখন অ্যাডমিশন নেবে তোমাদের সাথে ক্লাসে কিন্তু আবার দেখা হবে। ওকে, চলো গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, কমপ্লিট। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি। টাইপটা একটু দেখবে ভাই, স্যার তো পাঠিয়ে দেবেন। তো তোমাদের কাছে যে পিডিএফ নোটসটা যাবে না, সেই পিডিএফ নোটসটা তোমার টাইপ নোটই যাবে। স্যার যখন পাঠাবেন, যেটা পাঠাবেন আমার কাছে, আমি যখন যেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি সেটার কথাই বলছি, যে সেটা তোমাদের কাছে টাইপ নোটই যাবে। একটু তো ধৈর্য রাখো ভাই। এই ফিল্ডের প্রাথমিক কন্ডিশনই মানছো না, যে এই ফিল্ডের প্রাথমিক শর্তই হচ্ছে ধৈর্য, সেই ব্যাপারটাই রাখছো না। স্যার যেটা বললেন সেটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? বাংলা ইংলিশ দুটো ভাষাতেই থাকবে। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটু তোমরা ফিডব্যাক শেয়ার করো তোমাদের মতো করে, দেন আমি বাকি জায়গাগুলো তোমাদের সাথে আস্তে আস্তে ক্লিয়ার করে দিচ্ছি। একটু যদি তোমরা তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আমি তার আগে আমাদের এটাও স্ক্রিনের জায়গাটা ওপেন করে দিই, যাতে করে একদম সময় নষ্ট না হয়।
আশা করি দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ। স্ক্রিন দেখা যাচ্ছে। চলো আমি একটু এই জায়গাটা ওপেন করে দিই, দেন আমরা গ্রুপটা ওপেন করছি। দেখো একটু যদি ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্স লিস্ট করো। আমি বলবো সবাইকে করার দরকার নেই, সবাই লিখো না, 5 জন লিখলে 5 জনই লিখো, কিন্তু একটু ডিটেলসে লিখো, মানে যেটাতে বোঝা যায়। এটা রিকোয়েস্ট রইলো। আমি বারণ করে দেবো লিখো না, আমি তোমাকে বারণ করে দেবো, মানে তুমি লিখবে কি লিখবে না এর উপর কিচ্ছু নির্ভর করে না, কিচ্ছু নির্ভর করে। শুধু আমি তোমাকে বলবো যে অ্যাটলিস্ট লিখলে একটা দুটো সেন্টেন্স একটু লিখো, এই ভালো, খুব ভালো, দারুণ। কারণ তোমার যে অতি বড় শত্রু সেও তোমাকে বলে ভালো আছিস তো, হ্যাঁ ভালো থাক বাবা, তাড়াতাড়ি বড় হওয়া, ঠিক পিছনে গিয়ে উল্টো কথা বলছে। একটু বলবে আমাকে, যে ভুল টুল বললে বলবে না স্যার এগুলো ওই আপনার যারা রিলেটিভ রয়েছে তারাই রয়েছে, আমার রিলেটিভ গুলো একদম এরকম না। আমার রিলেটিভ আমাকে মাটিতেই পা রাখতে দেয় না, আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, যে আমার গায়ে রিলেটিভের গন্ধ হয়ে গেছে, নিজের গন্ধই খুঁজে পাই না। আমাকে হাতে তুলে খেতে হয় না, রিলেটিভটা আমাকে খাইয়ে দেয়। এরকম যদি কেউ থাকো সেটাও বলবে, আপনি স্যার সব ভুল, আপনার জানা এটা সব ভুল, শুধুমাত্র আমিই সত্যি, বলবে। কিন্তু যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো, আর বলছি 2 মিনিটের সময় নেবো, তার বেশি একদমই না, মাত্র 2 মিনিট সময় নেব। আর আমাদের কিন্তু ওই যেটা একদম প্রথম থেকে বলে আসছি, যে ওই রকম কোনো ডব্লিউবিসিএস অফিসার পাবে না, কোনো ডব্লিউবিসিএস অফিসার আমাদের পড়ায় না। আমাদের পড়ায় তারাই যারা ফ্যাকাল্টি, যে ওই সাবজেক্টটা জানে। মানে এই হিস্ট্রি টিচারকে যদি বলে ইকোনমিক্স পড়াতে, উনি পড়াতে পারবেন না। উনিও আমার মতো ইকোনমিক্স এর সাবজেক্টের নাম শুনেছে, তার বাইরে আর কিছু যায় না। ব্যাপারটা ঠিক এরকম। সত্যিকারের প্রিপারেশন চাইলে তবে কিন্তু ঠিক এরকমটা হবে। তুমি বড় মেজর ছেড়ে ছেড়ে দাও, যারা সেজো টাইপের স্টুডেন্ট না, সেজো যারা রয়েছে তারাও দেখবে তোমাকে বলার সময় বলবে আমাদের 4 জন ডব্লিউবিসিএস অফিসার রয়েছে, 5 জন রয়েছে মিসলেনিয়াসে চাকরি করে, 6 জন রয়েছে রেলে চাকরি করে, 7 জন রয়েছে এসএসসি তে চাকরি করে, সব এরকম, ফ্যাকাল্টি কেউ নেই। আর যদি কেউ কিছু শেয়ার করো। আজকে ওভারঅল নেটওয়ার্কের প্রবলেম ছিল, ওভারঅল, যার জন্য এই অসুবিধা প্রথম দিকে একটু হয়েছে, যেটা আমি তোমাদেরকে বারবার শেয়ার করেছি, যে ওভারঅল নেটওয়ার্কে অসুবিধা রয়েছে, কিছুই করার নেই। সেই সময় যে ক্লাসগুলো চলছিল সব ক্লাসে অসুবিধা হচ্ছিল। ঠিক তুমি যেমনটা দেখছো এইরকমই প্রিপারেশন থাকবে, এর বাইরে একটু বেশি বা কম কিচ্ছু হবে না। যে এর থেকে ভালো পড়াবেন আমি বলবো না, এর থেকেও আর ভালো পড়াতে পারবেন না, এই যেরকম দেখছো ঠিক সেরকমই পড়াবেন। স্যার এরকম লিখে লিখে করাবেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ক্লাসে, মানে তুমি যে ক্লাসই বলো না কেন, যে সাবজেক্টই বলো না কেন, প্রথম কথা আলাদা ফ্যাকাল্টি থাকবে, আর দ্বিতীয় কথা প্রত্যেক দিন অন্তত সে 2, 5, 10, 15টা কোশ্চেন হলেও তোমার সাথে ডিসকাশন হবে, আলাদা করে প্র্যাকটিস ক্লাস থাকবে। এই যে ক্লাসগুলো বলছি এগুলো রেগুলার ক্লাস, প্র্যাকটিস ক্লাস যেটা বলছি সেটা রুটিনে আসবে না, মানে রুটিনের বাইরে থাকবে। আর এই প্র্যাকটিস ক্লাসে শুধুমাত্র এমসিকিউ ডিসকাশন হবে। ধরো কোন একটা সপ্তাহে হিস্ট্রি আসলো, তো তারপরের সপ্তাহে ইকোনমিক্স আসলো, এবং এই যে প্র্যাকটিস ক্লাস হয় সেই প্র্যাকটিস ক্লাসের টিচার আলাদা। মানে ধরো হিস্ট্রি টিচারে তুমি দেখলে যে হিস্ট্রি টিচার কে পড়ান, এবার প্র্যাকটিস ক্লাস যিনি করাবেন তিনি এই হিস্ট্রি টিচার পড়াবেন না, প্র্যাকটিস ক্লাসের ক্ষেত্রে হিস্ট্রি টিচার আলাদা, এরকম ব্যাপারটা। জিওগ্রাফির সাথে পরিচয় হয়নি, কিন্তু জিওগ্রাফি স্যার দেখবে যিনি রেগুলার পড়াচ্ছে, তারপরে দেখবে যিনি প্র্যাকটিস ক্লাস করাচ্ছে তিনি আলাদা, এরকম ব্যাপারটা। তাহলে আমি গ্রুপটা তাহলে বন্ধ করে দিলাম, আমি কোডটা শেয়ার করে দিচ্ছি, একটা মিনিট জাস্ট। আশা করি এই প্রথম পৃষ্ঠা সবার দেখে এ হয়ে গেছে। আমি জাস্ট একটা কথা এখান থেকে বলে রাখি, যে যেটা আমার মূলত বলার আর কি, রেগুলার বেসিসে যে ক্লাসগুলো করছি তার রেসপেক্টেই বলতে পারো,
যেটা যে আমি প্রথমে জানিয়েছি যে বিগত বিভিন্ন যে ক্লাসগুলো হয়ে গেছে, অনেকগুলো ক্লাস অলরেডি আজকে ধরে 5 দিন হয়েছে, মানে 4টে ক্লাস অলরেডি হয়ে গেছে, এদের রেকর্ডিং বা পিডিএফ নোটস অনেকে পাওনি। আমি তাদের জন্য বলে রাখি, আগামীকাল আমার ক্লাস থাকবে, আমি নিজে থাকবো, অঙ্কের ক্লাস রয়েছে এবং বলতে পারে এই সেশনের লাস্ট ক্লাস। ঠিক আছে, এর পরবর্তীতে একটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, নতুন ব্যাচ আসবে এবং সেখানে অবশ্যই একটা অ্যাডমিশন ফিস থাকবে। তোমাকে অ্যাডমিশন নিতে হবে, দেন তুমি ক্লাস কন্টিনিউ করতে পারবে। অ্যাডমিশন ফিস যখন বললাম বলে রাখি যে কোর্স ফি সর্বনিম্ন থাকবে, মানে তোমার পরিচিত যে কোনো মেজর সেজদারদের কথা বলছি যারা রয়েছে, তারা যে কোর্স ফি নেয় তার থেকে কম কোর্স ফি থাকবে। আর কোয়ালিটি অফ এডুকেশন আমি বলছি বড় মেজর সেজো যারা রয়েছে তাদের তুলনায় অনেক বড় থাকবে। ঠিক আছে, আমি বড় মেজর সেজো ছোট কারোর মধ্যে রাখি না, আমি এদের মধ্যে মানে কাউন্টিং এ নেই, ক্যালকুলেশনের মধ্যেই নেই। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আর যেটা বলার যে আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এতদিন পর্যন্ত তোমাদের সাথে শুধুমাত্র সিক্রেট কোড শেয়ার করে এসেছি, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। পার্থক্য কোথায়? আগামীকাল মাস্টার সিক্রেট কোড দিয়ে তুমি বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তাহলে এটা গেল ফার্স্ট বেনিফিট আগামীকাল ক্লাসের ক্ষেত্রে। যে প্রথম কথা, বিগত যে ক্লাসগুলো মিস করে গেছে, ধরো কেউ ইংলিশ মিস করে গেছে, কেউ বা বায়ো সায়েন্স, কেউ বা তোমার কি হলো পলিটি, কেউ বা রিজনিং মিস করে গেছো, সেই ক্লাসগুলোর রেকর্ডিং এবং পিডিএফ নোটস দুটোই একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তোমার যা যা চাহিদা, বিগত ক্লাসের যা যা চাহিদা তুমি একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। সেটা আগামীকাল হবে এবং আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। মনে রেখো, আগামীকাল এই সেকেন্ড, মানে অলরেডি একবার তো শেয়ার করে দিয়েছি, তাহলে আগামীকাল সেকেন্ড এবং আগামীকালের লাস্ট চান্স থাকবে। এর পরবর্তীতে আর কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো শর্তে কোনো অজুহাতে শেয়ার করা হবে না। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 যদি বলি, আগামীকাল অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অঙ্কের কি কি রয়েছে পুরো ডিটেলসে, কারণ অঙ্ক বলতে ধরে না প্রিলিতে মোটামুটি 4-5টা আর মেইনসে 100টা কোশ্চেন, তাহলে এই 100-4-5টা কোশ্চেন কমপক্ষে তো থাকবেই। ঠিক আছে, আর রিজনিং ওইদিকে তো বলেছি 100টা, আর এদিকে ধরো 20টা, 120টা মতো। তো অঙ্ক মোটামুটি এরকম 102 থেকে 105টা কোশ্চেন মোটামুটি থাকে আমাদের ওভারঅল ডব্লিউবিসিএস বললে। আবারও বলছি, ডব্লিউবিসিএস বেস ধরলে তোমাকে অন্যান্য পরীক্ষার কথা ভাবার দরকার নেই, বলার দরকার নেই, তার জন্য এই শুধুমাত্র ডব্লিউবিসিএস কথাই বলি। কিন্তু তো অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, পুরো পোস্টমর্টেম করা হবে, অঙ্কে কি কি রয়েছে কাটা ছেঁড়া করা হবে। দেন অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ডিসকাশন চলবে। আবার বলছি চ্যাপ্টার ওয়াইজ হবে না, যেহেতু আমরা বলছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবো বা ওভারঅল আমরা দেখবো, এরকম আর কি। 3 নম্বর যেটা যেটা আগে একটু আগে বললাম যে আগামী দিনের ক্লাস সম্পর্কে যে নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, সেই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। যে নতুন ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে, কোর্সের ডিউরেশন, ক্লাসের ডিউরেশন, ক্লাস টাইমিং, ক্লাস টিচার কারা থাকবেন, মানে আমরা এখানে এই কজন টিচারকে দেখি। তাও বলছি রিজনিং এবং আগামীকাল ম্যাথে তুমি আমাকে দেখছো, মানে একই দুটো সাবজেক্টে একজন ফ্যাকাল্টি, কিন্তু না, রিজনিং এবং ম্যাথে আমি বাদ দিয়ে আরো 2জন ফ্যাকাল্টি থাকবেন। ম্যাথের জন্য একজন ডেডিকেটেড, রিজনিং এর জন্য একজন ডেডিকেটেড। ঠিক আছে, 2জন আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। আমাকে ধরলে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবে শুধুমাত্র ম্যাথ এবং রিজনিং এ। শুধুমাত্র ম্যাথ এবং রিজনিং এ 3জন ফ্যাকাল্টি থাকবে। বোঝাতে পারলাম? নেক্সট যেটা বলা, আবার বলছি, রেগুলারের ম্যাথ ক্লাস একজন করাবে, রেগুলারের মানে, আর প্র্যাকটিস ক্লাস তো রেগুলার হবে না, প্র্যাকটিস ক্লাস অন্য একজন স্যার করাবেন। রেগুলারের রিজনিং ক্লাস একজন করাবেন, প্র্যাকটিস ক্লাস অন্য একজন স্যার করাবেন। ব্যাপারটা এরকম। মূলত আমি রিজনিং এর প্র্যাকটিস ক্লাসগুলো আমি করাই, এরকম ব্যাপারটা। নেক্সট যেটা বলার যে পুরো ক্লাসের সমস্ত কিছু আগামীকাল ডিটেলস শেয়ার করে দেওয়া হবে। সাপ্তাহিক রুটিন কি হবে, বাই আমাদের ক্ষেত্রে যেহেতু বললাম যে এতগুলো সাবজেক্ট, সব ক্ষেত্রে একটা করে সাবজেক্ট উইকলি থাকবে, তো সেক্ষেত্রে বুঝতে পারছো যে তোমার নাম্বার অফ ক্লাস কিন্তু বেশি থাকবে। মানে আমি কম ক্লাসে সিলেবাস শেষ করা পছন্দ করি না, পারি না। তো এই নিয়ে আমি আগামীকাল ডিটেলসে জানিয়ে দেবো। তো একদম সংক্ষেপে বললে আগামীকাল ক্লাসের গুরুত্ব মূলত 3টে। নাম্বার 1, অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, পুরো ডিটেলস জানিয়ে দেওয়া হবে, অঙ্কের মধ্যে কি কি রয়েছে, কি হবে, কিভাবে আমরা অঙ্কের শর্টকাট অ্যাপ্লাই করবো, বা আমরা অঙ্কের অবশ্যই মার্চ করবো সিলেবাসটাকে কিভাবে, আমি আগামীকাল দেখবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। 2 নম্বর যেটা বললাম যে মাস্টার সিক্রেট কোড, যেটার সাথে তুমি বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তৃতীয় যেটা বললাম, আগামী দিনের যে নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, সেই ব্যাচ সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে জানিয়ে দেওয়া হবে সমস্ত কিছু।
আমি সোজা কোডে চলে আসছি। কোডটা রয়েছে এটা, লাভ ইউ মাস্টারজি, যেটা তুমি হাইলাইট করে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কোড, লাভ ইউ মাস্টারজি, এটাই হচ্ছে সিক্রেট কোড। আর নাম্বারটা সেম রয়েছে। আগামীকাল এই নাম্বারটা পাল্টে যাবে, আগামীকাল এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাল্টে যাবে, ঠিক আছে? 6291515880, যেটা এই পর পর 5 দিন তুমি শেয়ার করলে আগামীকাল এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাল্টে যাবে। আর এই অবশ্যই কোডটা তো পাল্টাবেই। তো আজকের কোড হচ্ছে লাভ ইউ মাস্টারজি, আর নাম্বারটা হচ্ছে 6291515880, মানে যে নাম্বারটা তুমি রেগুলার শেয়ার করে এসছো, 6291515880। আর কোড হচ্ছে লাভ ইউ মাস্টারজি। কত নম্বর আছো জানিও, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো, 5 দিন ক্লাস কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে একটু আমাকে জানিও, লাভ ইউ মাস্টারজি। আর নাম্বারটা সেম, 6291515880, 6291515880। কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে আছো? 3rd গ্রাফ, তাই তো? একদম। আর এই কথাগুলো মাথায় রাখবে, যারা পড়াবে তারা ওই সাবজেক্ট এক্সপার্ট, কোন রকম অন্য কোনো কিছু ওই গল্প দেওয়া ব্যাপারগুলো আমার মধ্যে খুঁজে পাবে না। কোর্স ফি এর মধ্যে ওরকম পাবে না যে কোর্স ফি 10,000 টাকা, চলো রথের জন্য 50% ডিসকাউন্ট, চলো কালকে কিংবা রবিবার ছুটির দিন আরো 50% ডিসকাউন্ট, চলো কালকে আমার জন্মদিন আরো 50% ডিসকাউন্ট। এই গল্পে আমি বিশ্বাস করি না, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলবো, এইটা হচ্ছে আমাদের কোর্স ফি। এই এত টাকা কেটে দিয়ে 50% ডিসকাউন্ট, আবার কেটে দিয়ে 25% ডিসকাউন্ট, ওই গল্পে আমার কাছে পাবে না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ডই করি। আজকে সকালেও দেখলে, মানে সকালে বলছি, ক্লাস শুরুতেও দেখলে যে একজন টিচার যেভাবে হওয়া উচিত আমি ঠিক সেরকম বিহেভ করি একজন স্টুডেন্টের সাথে। মানে ব্যাপারটা এরকম নয় যে, যেটাকে আলটিমেট কথায় বাংলায় যেটাকে বলে তেল দেওয়া, যে হ্যাঁ এই স্টুডেন্টটাকে একটু ঠিক আছে একটু ভালোভাবে বলি, এরা তো এখনো ভর্তি হয়নি, এদেরকে একটু ভালোভাবে বলি, তাহলে ভর্তি হয়ে যাক, তারপরে দেখা যাবে বাচ্চা। ঠিক আছে তো? আমি ঠিক এইভাবে বলি, এইভাবে কিন্তু চলবে, আর এইভাবেই সবকিছু হবে। মানে তুমি যা যা কিছু আমাকে দেখছো, যেরকম আমাকে চরিত্র হিসেবে দেখছো ঠিক এই রকম, এর বাইরে কম বেশি কিচ্ছু দেখবে না। মানে তুমি দেখবে যে পড়াশোনা করছো না, রেগুলার ক্লাসে আসছো না, অথচ কোনো ইনফরমেশন নেই, যে লাস্ট 2 দিন ক্লাস করোনি, অথচ কোনো ইনফরমেশন নেই, দেখবে তুমি ফোন করে ঝাড়ছি কেমন, এরকম ব্যাপারটা আমি ঠিক এই রকম এতেই করি। মানে তোমার বয়স কত, তোমার কি কোয়ালিফিকেশন, আমি দেখা পছন্দ করি না। তুমি কি করছো না করছো তোমাকে জানাতে হবে, যে কেন তুমি ক্লাস করতে পারলে না, এ তোমাকে কৈফিয়ত দিতে হবে। এরকম ব্যাপারগুলো, মক টেস্ট কেন অ্যাটেন্ড করতে পারছো না, তোমাকে জানাতে হবে যে হ্যাঁ আমার এই ব্যস্ততার জন্য আমি মক টেস্ট দিতে পারছি না। থাকতেই পারে, মানে বা থাকতে পারে না, থাকবে, কারণ তোমার মধ্যে এখন রেসপন্সিবিলিটি চলে আসছে আস্তে আস্তে, বাড়ির ফ্যামিলির কিছু না কিছু রেসপন্সিবিলিটি তোমার উপর আছে। ডেফিনেটলি তোমার অসুবিধা রয়েছে, তুমি বলবে, কিন্তু কোনো কিছু না জানিয়ে ক্লাস বন্ধ করছো, মক টেস্ট দিচ্ছ না, তুমি দেখবে যে হ্যাঁ আমি তোমাকে ধরছি কিনা। আমি আবারও বলছি, তুমি ওই রকম টাইপের সো কল্ড এই এখনকার দিনের মতো টিচারকে আমাকে ভেবো না, যে আমি তোমাকে যাই হোক করে যেভাবে খুশি যাই হোক, কেউ ভর্তি হলেই হয়ে গেল, তারপরে পরের ছেলে পরমানন্দ, এই কনসেপ্টটা আমি বিশ্বাস করি না। একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমি যা যা দেখছো ঠিক এরকম। আর ইয়ে রাখলাম এই পর্যন্ত, প্রায় 10টা 15 হয়ে গেছে। আজকে যদিও ক্লাসটা 8:30 থেকে শুরু হয়েছিল, আগামীকাল কিন্তু 8টা থেকে শুরু হবে, ঠিক আছে? আগামীকাল 8টা থেকে থাকবে বোধহয়। এখানে দুদিনের ক্লাস হলো, পলিটি ক্লাস হয়েছিল মানে 8:30, আর এই হিস্ট্রি ক্লাস হলো। যাই হোক, চ্যাপ্টার ওয়াইজ হবে। হ্যাঁ ডেফিনেটলি সব ক্লাসই চ্যাপ্টার ওয়াইজ হবে। ম্যাথের ক্লাস মানে তুমি করার পর বুঝতে পারবে যে হ্যাঁ এইভাবে এ করা যায়, এইভাবে এ করা যায়, এরকম ব্যাপার। সিক্রেট কোড শেয়ার করা হয়ে গেছে? হ্যাঁ, সিক্রেট কোড শেয়ার করা হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে আমি এই পর্যন্ত। ইংলিশ আর পলিটির নোটস পাইনি, আমি তো বলে দিলাম বাবা। এরপরেও কি আর কোনো কোশ্চেন থাকার দরকার আছে সাথীদের? তার মানে বোঝা যাচ্ছে তুমি মাঝে মাঝে এসো যাও, এরকম ব্যাপার। ঠিক আছে, আজকে যদিও বললাম যে ওভারঅল প্রথম দিকে ক্লাসে একটু প্রবলেম গেছে, এটা এটা বুঝবে যে দেখো এখন তুমি বলছো না যে হ্যাঁ আপনার সাউন্ড ব্রেক করছে বা আপনার কথা শুনতে পাচ্ছে না, বা কেউ বলছো না কিন্তু এখন। এটা বুঝবে যে এই একা প্রবলেম হচ্ছে সে আলাদা কথা, সে তো হয়, কিন্তু একাধিক ব্যক্তি একসঙ্গে 2 জন 3 জন 4 জন বলছে, তাহলে বুঝবে যে এটা প্রবলেম কোনো পার্সোনাল নয়, এটা ওভারঅল হচ্ছে। আমি যার জন্য বারবার গ্রুপে মানে এখানেও মেসেজ করে জানাচ্ছি, ওভারঅল নেটওয়ার্ক ইস্যু রয়েছে। এই নেটওয়ার্ক ইস্যুটা মোটামুটি 9টা 1-2 করেই ঠিকঠাক হলো, তার আগে প্রায় 1 ঘন্টা চলেছে। মানে এর আগে আমাদের যেমন 7টাতে ক্লাস থেকে, আমাদের মূলত ক্লাস হয় 7টা আর 9টা,
ঠিক আছে? তো যেগুলো আমি তোমাদের সাথে আগামীকাল শেয়ার করে দেবো। তো 7টাতে ক্লাসে দেখলাম যে একটা ক্লাস শুরু হয়ে তা করতেই পারলো না, বন্ধ হয়ে গেল। হিন্দি ক্লাস ছিল মূলত। তো সে ক্লাসটা শুরু হয়েও বন্ধ হয়ে গেল, করতেই পারলো না। মানে আধ ঘন্টা করেছে, তার বন্ধ করতে হলো, এরকম ব্যাপার। তো 7টা থেকে মানে 7টার একটু পর পর থেকে শুরু হয়েছিল, এই 9টা 1-2 পর্যন্ত দেখলাম চলেছিল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি প্রবলেম ছিল। তো তারপর এখন আর যেমন এখন দেখো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোট যথাসময়ে তোমার কাছে পৌঁছে যাবে। লেট হতে পারে, আমি এটুকু বলতে পারি, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লেট হতে পারে, যেহেতু এই মুহূর্তে এসএলএসটির চাপ রয়েছে। কিন্তু তোমার কাছে টাইমলি পৌঁছে যাবেই, তোমার কাছে পৌঁছে যাবে, এ নিয়ে আলাদা করে তোমায় কিচ্ছু বলতে হবে না। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।